Kesak tong malah. Memori. Bro. Kesak, sang. Şunu da. Oh, kızım çok iyi. Kedong pun ada. Tong này, tong cái xương này, nó này để check cái này. Cái này sùng lắm không? Sùng tay nào nó. Omid. Omid. Kagak. Hindi na yung mo kasama ko dang mo ang tayo nito. Đây con đây. देखो होई नहीं देखो इधर बहुत रोड तक खड़ो को तारा दो ना 공부를 딱 걸리야. 피공 가고 무슨 힘이야. 피공 지금 뭐 무슨 짜증 걸리야. 아이 뭐 맡은 게 뭔게. 피공. 아이 뭐 생겨. ini pigung pas pigung. Kurang ka box dia boleh. Nyaman kah? Box saya berbeda betul. Ikut betul di pakai yang speaker sah mia. Yang saya hau. jadi hanya HP itu cuma ada dari Nanti dah sukar. bisa capture Oke. Amit. Kamu baru selahanin kolom lahan. আমি চার্জ দিয়ে দেখে জানেন চার্জার লম্বা দেখিয়ে দিলে সিগারেট কেটে এটা চার্জার লম্বা নাই নাকি না আমার সাউন্ড তো নাই হ্যাঁ বুঝি ঠিক আছে
দাদা তোমার অসুবিধা হতেছে না 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 তাহলে আগে সামনে নমস্কার সবাইকে। মাননীয় সদস্যগণ, আমি একটি ঘোষণা দিতেছি। গতকাল অর্থাৎ 4ই সেপ্টেম্বর 2024 তারিখে এই সভায় একটি বিষয়ে সম্মতি দিয়েছিলাম যে 6 সেপ্টেম্বর 2024 তারিখ এই বিধানসভা অধিবেশন সমাপ্তি ঘটিলে আমাদের রাজ্যের ভয়াবহ বন্যার একটি ভিডিও অথবা ডকুমেন্টারি দেখানো হবে। কিন্তু পরবর্তী সময়ে আমি খোঁজ খবর নিয়ে দেখেছি যে পার্লামেন্টে অথবা ভারতবর্ষের অন্যান্য রাজ্য বিধানসভায় এই ধরনের ভিডিও বা ডকুমেন্টারি দেখানোর কোনো নজির নেই। তাই আমি অতি দুঃখের সঙ্গে বলে দিয়েছি যে গত 4 সেপ্টেম্বর 2024 তারিখে আমার দেওয়া ঘোষণা প্রত্যাহার করিতেছি। অর্থাৎ আগামীকাল বিধানসভা ভবনে অথবা চত্বরে কোনো রকম পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন হবে না। ধন্যবাদ। এখন মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটার মধ্যে কথা হ্যাঁ আছেন, এটার মধ্যে কথা হ্যাভ দ্য পেশেন্স টু হিয়ার। আমরা বিধানসভার রুলস অ্যান্ড প্রসিজার কন্ডাক্ট অফ বিজনেস দ্বারা পরিচালিত এবং সর্বোপরি আপনি হচ্ছেন অ্যাবভ অল। আজকে যেহেতু বিজনেস খুব একটা নেই, দেখলাম যে বিজনেস খুব একটা নেই, আমি লিডার অফ দ্য হাউস এবং তথা পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার, লিডার অফ দ্য অপোজিশন, আপনার মাধ্যমে দুজনের দৃষ্টি আকর্ষণ এবং সকল সম্ভবদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে কোয়েশ্চেন আওয়ারটা দয়া করে আরো আধা ঘন্টা বাড়িয়ে দিন, যাতে করে সকলেই, এর মধ্যে প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে, যাতে সকলে এই সুযোগটা গ্রহণ করতে পারে। এটা উইথ ফোল্ডেড হ্যান্ডস আমি অনুরোধ করব লিডার অফ দ্য হাউস তথা পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার, প্লিজ এক্সটেন্ড দ্য কোয়েশ্চেন আওয়ার বাই হাফ অ্যান আওয়ার ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য মেম্বার্স অ্যান্ড ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ দ্য স্টেট। যেহেতু আমরা একটা গণতান্ত্রিক পরিকাঠামোয় আছি, আপনি বলেছেন একটি দলের প্রতিনিধি হয়ে আমি বিরোধী দলের যিনি নেতা আছেন ওনাকে প্রশ্ন করবো। জাস্ট মিনিট। পাশাপাশি আমাদের পরিষদীয় মন্ত্রী, যদিও কিন্তু এটা পার্লামেন্টের রুলস অ্যান্ড প্রসিডিওরে নেই, তাই স্পিকার অল ইন অল এবং বলতে খুব সহজ। যখনই একটা কন্ট্রোভার্সি বা একটা ডিসিশন দেয়, অনেকের মনে পড়তে হয় না, কেউ বলে না স্পিকার অল ইন অল, তিনি ডিসিশন দিয়েছেন মেনে নেই, হয় না। গোপাল বাবু, আপনি কালকে ডিসিশন আজকে কেমনে ওভাররুল করলেন? তাইলে ইউর ডিসিশন ইজ দ্য প্রেরোগেটিভ অফ অল দ্য। ঠিক আছে, আমি বলছি তো, কথাটা বলতে না সদীপ বাবুর কথা আমি আমাকে বলতে দিন না। লিডার অফ দ্য অপোজিশনের তো সম্মতি চাই না, আর পাশাপাশি না আরে
কন্ট্রোল হয়ে যাচ্ছে তো, 5 মিনিট হয়ে গেল তো, বলুন। মানে স্পিকার স্যার, মাননীয় বাবু। হ্যাঁ এটা ঠিক যে এই প্রশ্নোত্তর এটার জন্য একটা সময় বাধা থাকে, কিন্তু যে কোনো স্পিকার এনি টাইম একটা এক্সিজেন্সিতে করতেই পারে, অসুবিধা নেই। আর এই ক্ষেত্রেতে যেহেতু অন্য বিজনেস নেই, এবং আমি দেখি যখন আমরা টিজারের ব্যাচে ছিলাম তখন একটা অভিজ্ঞতা হয়েছে, কিছু ডিপার্টমেন্ট কখনোই তারা বলতে পারে না, ইভেন মিনিস্টাররাও চান রিপ্লাই দিতে। দ্যাট উইল অলসো পেভ ওয়ে ফর দ্যাম টু প্রেজেন্ট দেয়ার ডিপার্টমেন্টস। ঠিক এই জায়গাতে আধা ঘন্টা এক্সটেন্ড করলে পরে খুব ভালোই হবে, আমি আশা করি, আমার সম্মতি আছে। ঠিক আছে, এছাড়াও আমি পরিষদের মন্ত্রী, আপনি বলুন। এখানে স্যার একটা জায়গায় আছে স্পিকার ডিসিশন নট টু বি কোশ্চেনড। No decision of the speaker in respect of disallowance of any resolution or question or in respect of any other matter shall be questioned. তো এটা আপনার এখন যদি প্রশ্ন হলো এটা যেন ইয়ে না হয়, প্রিসিডেন্স না হয়। হ্যাঁ, মানে এটা কিন্তু প্রিসিডেন্স আজকের জন্য হতে পারে, এটা যদি বলে না প্রত্যেক অধিবেশনে এই কোশ্চেন, এটা হবে না। এটার জন্য আপনি করতে এটা ইট ইজ আপ টু ইউ। ওকে, এখন আপনি যদি এগ্রি করেন আমার ঠিক আছে। এই সম্পর্কে জানিয়ে রাখি যে সেপ্টেম্বর মাসের যে কোনো একটা সপ্তাহে আমরা কিন্তু রুলস কমিটির মিটিং ডাকছি এইসব ব্যাপারে। ঠিক আছে, সকলের সর্বসম্মতিক্রমে হাফ এন আওয়ার আধা ঘন্টা 30 মিনিট বাড়িয়ে দিলাম। প্রশ্নোত্তর করবো, মাননীয় সদস্যগণ এখন প্রশ্নোত্তর করবো। আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ কর্তৃক উত্তর প্রদানের জন্য তারকা চিহ্নিত প্রশ্নগুলি মাননীয় সদস্যগণ নামের পাশে উল্লেখ রয়েছে। আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্যের নাম ডাকলে তিনি তার নামের পাশে উল্লেখিত নাম্বার জানাবেন এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণ মৌখিক উত্তর প্রদান করবেন। শ্রী রামপদ জামাতিয়া মহোদয়। মাননীয় স্পিকার মহোদয়, আমার কোশ্চেন নাম্বার হচ্ছে স্টার্ট 06। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাডমিটেড স্টার্ট কোশ্চেন নাম্বার 06। প্রশ্ন: 30 বা বিধানসভা এলাকায় পর্যটনের জন্য মনোরঞ্জনের জন্য পর্যটন দপ্তরের আপাতত কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতে যদি সুনির্দিষ্টভাবে বাগমা বিধানসভা এলাকায় পর্যটন কেন্দ্র বা পর্যটন বিনোদন কেন্দ্র স্থাপনের প্রস্তাব আসে, তবে অবশ্যই পর্যটন দপ্তর থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে। আমার সাপ্লিমেন্টারি স্যার, স্যার, বাগমা কেন্দ্রে এটা আমাদের সবিমুরা সবাই জানেন যে এটা আমাদের ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহাসিক এবং ইতিহাস স্থান, এবং ওইখানে যারা দেখতে যান যে সবিমুরার ছবিটা, এটা আমাজন নদীর অর্থাৎ গুমতির যে নদ জলবাহিত, এগুলি দেখলে পর মনে হয় আফ্রিকার একটা পর্যটন ক্ষেত্রে আমরা যাচ্ছি। অথচ এই যে দুর্গা মূর্তিটা কিন্তু বাগমা কেন্দ্রে, যদি এটা অমরপুর দিয়ে আমরা আসা যাওয়া করি। তো আমার এখানে আবার পূর্বতন সরকার আমার এলাকাতেই পুষ্করণী এলাকাতে ঠিক এটার পশ্চিম দিকের যে পাহাড় উপরটার মধ্যে ওইখানে একটা ওয়াচ টাওয়ার করা হয়েছিল ইয়ের জন্য, কিন্তু দেখা গেছে এটা পুরাপুরি সম্পূর্ণ হয়নি, না করে রেখে দিয়েছে। তো আমি মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব এটা আবার যাহাতে দেখে সঠিকভাবে, যেহেতু উনি বলছেন যে প্রস্তাব আসলে দেখবেন, আমি এটাকে একটা প্রস্তাব রাখছি, এটাকে ওয়াচ টাওয়ারটাকে আধুনিকীকরণ করে যাহাতে এটা পর্যটন ক্ষেত্র করা হয়। 1, 2 হচ্ছে কলসিতে, অর্থাৎ ঠিক যেখানে ঘাট আছে সবিমুরার যে ঘাটের ঠিক অপোজিট সাইডে এদিকে লোক আসার জন্য আমাদের ফার্স্ট বিজেপি আইপিএফটি সরকার ওইখানে একটা আরডির মাধ্যমে একটা হ্যাঙ্গিং ব্রিজ করে দিচ্ছে গুমতি নদীর উপরে। তার জন্য গুরুতর মন্ত্রীদেরকে আমি ধন্যবাদ জানাবো। তবে এর উপরেই ঠিক কোন মহারাজা করেছে ঐতিহাসিক তথ্য নেই, কিন্তু ওইখানে 3টা পুষ্করে নিচ্ছিল। আমি নিজেও দেখেছি আজ থেকে প্রায় 50 বছর আগে ওই দিক দিয়ে গড়িয়া পূজা, ওই দিক দিয়ে আমাদের অমরপুরের দিকে উদয়পুর দিকে পরিক্রমার সময় আমরা নিয়ে যাই। আমি দেখছি 3টা, এর মধ্যে এখন বর্তমানে একটা আছে। এবং এই যে 1000 ফুট উপরেও এখানে জল এখনো থাকে চৈত্র মাসেও, মানে এটাও একটা দেখার জন্য একটা ঐতিহাসিক করা যাইতে পারে, তার জন্য এটাকে আবার করার জন্য বলছি।
এবং এটা রূপওয়ে যাতে ওখানে করা হয় তাহলে পর আমাদের যে পর্যটকরা খুবই আকর্ষণ হবে। আরেকটা হচ্ছে রুট কানেক্টিভিটি, একটা মহারানী ব্যারেজ থেকে সবিমরার যে উপরটা ওইখানে রুট কানেক্টিভিটি করা যেতে পারে। বর্তমানে যে কানেক্টিভিটি আছে নিত্যবাজার থেকে সেই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা হয়ে গেছে, কিন্তু ব্যারেজ থেকে ওই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় লিঙ্ক হতে মাত্র 1.5 কিলোমিটার একটা জায়গার মধ্যে আছে ব্রিক সোলিং করা আছে। এটাকে কানেক্টিভিটি করে দিলে পর এটা অতি সহজে বাগমা মণ্ডল দিয়ে, অর্থাৎ আমি হ্যাঁ সাপ্লিমেন্ট এটা যাহাতে করানো হয় তার জন্য এটা বলছি এই রুট কানেক্টিভিটি। আরেকটা বিষয় হচ্ছে ওই জায়গার মধ্যেই মনাইঘর বলে একটা স্থান আছে। এই মনাইঘর প্রায় 4 হেক্টর জলাশয় এখানে আছে। প্রায় 32 বছর ধরে ওইখানে জমাতিয়া সমাজের পিতরা ময়ালের তারা এটাকে অবয় করছে সামাজিক মাধ্যমে, ওখান থেকে ওরা হচ্ছে। এবং ওইখানে ঠিক গুমতির চরেই এটা মহারানী ব্যারেজ থেকে সবিমরার মাঝামাঝিতে এই স্থানটা অবস্থিত। এটাকে টুরিস্টের জন্য রাস্তা করে দিলে এটা আরও ভালো হবে এবং ওইখানে নৌকা টোকা দিয়ে ভ্রমণ করা এটা যাবে, এটা আমার প্রস্তাব রইল। এবং এর সাথে সাথে সর্বশেষে যে সায়েন্স সিটি আমার এলাকাতেই হয়েছে, যদিও অর্থমন্ত্রী অর্থমন্ত্রী ইয়েতে দয়ায় এটা ওইখানে উদয়পুর থেকে সায়েন্স সিটিতে আসার পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতে একটা ব্রিজ হতে যাচ্ছে, হয়তো এখনও টাকাটা কতটা জানি না, বোধহয় হয়ে যাচ্ছে। পাশেই একটা জায়গা আছে, এটাকেও একটু সরকারি জায়গা যে টুরিস্টের জন্য ভালোভাবে করলে পর বিরাটটা পেয়ে যায়, এটাই আমার রইল। এবং সরকারের প্রতি আমার এটা এই কোশ্চেনগুলি এইগুলি আমি প্রস্তাবে রেখেছি, কোশ্চেন আর কি বলবো, সরকার এখানে এগুলি যাতে করা হয়। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য রামপদ জমাতিয়ার যে সাপ্লিমেন্টারি, সেটা আমার মনে হয় বাগমা বিধানসভা কেন্দ্রিক নয়, তার বাইরেও সেখানে আছে। মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র, অমরপুর মহকুমা নিয়ে আপনার সাপ্লিমেন্টারি এসছে। তো আপনার যেটা না, অ্যাকচুয়ালি আনসারটা ছিল বাগমা বিধানসভা কেন্দ্র। মহারানী ব্যারেজ কি বাগমাতে পার হয়ে যে রাস্তাটা আমি বলছি, আচ্ছা, এটা আমার এলাকা, ওই দিক দিয়ে বাগমা আমার বিধানসভা। এলাকা। ছবিমুরা এটা সবই যেখানে হচ্ছে এটা আমার। আচ্ছা, ঠিক আছে। তো বিধানসভা কেন্দ্র ভিত্তিক কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি না। আমরা হোলিস্টিক বিচার বিবেচনা করে, সামগ্রিক বিচার বিবেচনা করে পর্যটন দপ্তর সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকে। এবং এখানে প্রাক্তন পর্যটন মন্ত্রী আছেন প্রণজিৎ সিংহ রায়, উনি যখন পর্যটন দপ্তরে ছিলেন, আপনার বিধানসভা কেন্দ্র থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে চাপানিয়া যে আমাদের ফরেস্টের যে ইকো ট্যুরিজমের যে ক্ষেত্র গড়ে উঠেছে, সেটা অত্যন্ত মনোরম। এবং আগামী দিনে শুধু বাগমা কেন্দ্র নয়, সারা রাজ্যে পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে একটা নতুন আমরা চিত্র পর্যটনের ক্ষেত্রে পাবো বলে আশা করি সারা রাজ্য ভিত্তিক। তো সেই ক্ষেত্রে স্পেসিফিক যদি বাগমা বিধানসভা কেন্দ্রের জন্য আপনার থেকে কোনো প্রস্তাব আসে দপ্তরের কাছে বা আমার কাছে ব্যক্তিগতভাবে, সেটা আমি নিশ্চয়ই দেখব। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কিমের আন্ডারে বা এডিপির আন্ডারে বা আমাদের ডোনারের আন্ডারে কীভাবে সেটাকে অ্যাকোমোডেট করা যায় সে বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। Admitted start question number 34. মাননীয় স্পিকার স্যার, মাননীয় সিনিয়র বিধায়ক গোপাল চন্দ্র রায়ের একটা কোয়েশ্চন হলো, বর্তমান সরকার হিসাবে অর্গানাইজ সেক্টরে যারা কাজ করে তাদের ন্যূনতম মজুরি কত? এটা আসলে এটার উত্তরটা যদি আমি দিতে চাই তো এটা 11টা পেজের, কারণ আমাদের তালিকাভুক্ত 20টা ক্যাটাগরি রয়েছে, এর মধ্যে অতালিকাভুক্ত 5টা। তো সবগুলোরই হাই স্কিল, স্কিল, সেমি স্কিল, আনস্কিল, অর্থাৎ 4টা ক্যাটাগরি করে 100টা ক্যাটাগরি থেকে আমাকে উত্তর দিতে হবে। 100টা ক্যাটাগরিতে যাদের ন্যূনতম মজুরি সেটা নির্ধারণ রয়েছে। তো 100টা ক্যাটাগরিতে বলতে গেলে 11টা পেজ, আমাকে প্রায় আধা ঘন্টা বলতে হবে। এখন আপনারা যদি বলেন তাহলে আমি লে করে দিতে আমি দিয়ে দিতে পারি। দেখুন, মিনিমাম বেসিস আমি বলি, 1-2টা আমি বলছি আপনাকে। যেমন ধরুন সাফাই কর্মচারী, সাফাই কর্মচারীকে 313 টাকা বর্তমানে দেওয়া হয়। যেমন যান্ত্রিক কারখানা,
সেখানে আমাকে বলতে হবে হাই স্কিল যারা রয়েছে তাদেরকে 20,266 টাকা দেওয়া হয়। হ্যাঁ না আমি মিনিমামটা বলছি, মিনিমামটা সবগুলোতে দেখুন স্কিল আনস্কিল সেমি স্কিল এই ক্যাটাগরি তো করতে হবে না। একদম যারা যেমন আনস্কিল অদক্ষ যারা তারা 8,156 টাকা পাবে, কিন্তু এই ক্যাটাগরিতেই যারা কাজ করে যারা সেমি স্কিল আছে তারা পাবে 8,801 টাকা, যারা স্কিলড আছে তারা পাবে 9,713 টাকা, যারা হাই স্কিল আছে 20,266 টাকা। এরকম প্রত্যেকটা বিভাগে চারটা করে ক্যাটাগরি রয়েছে। এর জন্যই বলছি 100টা ক্যাটাগরিতে আমাকে বলতে হবে। এখন যদি বলুন 100টা ক্যাটাগরিতে বলতে চাই তো 11টা পেজ আমাকে বলতে হবে, আর নতুবা বলেন যে লে করতে আমি করে দেব। আপনি স্কিল এবং আনস্কিলটা দুইটি বললাম তো, স্কিল আনস্কিল সবগুলো ক্যাটাগরি আলাদা না। হোটেলে স্কিল কর্মচারী যারা হবে তার আলাদা বেতন হবে, এখন গাড়ির গ্যারেজে যে কাজ করবে তার বেতন আলাদা হবে, রাজমিস্ত্রিতে স্কিল যে হবে তার বেতন আলাদা হবে। এরকম 25টা বিভাগে 4টা ক্যাটাগরি করে আছে। আর ন্যূনতম কত? ন্যূনতম ডেইলি ওয়েজেস, এটাই তো বলছি ন্যূনতম। যেমন পেট্রোল পাম্পে ন্যূনতম হবে 7,314 টাকা, আর যারা স্কিল হবে তাদের বেতন হবে 8,163 টাকা, সেমি স্কিল হলে 7,738 টাকা। রাস্তা নির্মাণ শ্রমিক অর্থাৎ পিডব্লিউডি বা ডিডব্লিউএস রাস্তায় যারা কনস্ট্রাকশনে কাজ করেন হাইলি স্কিল যারা তারা প্রতিদিনের মজুরি হবে 466 টাকা, স্কিল যারা হবে তারা পাবে 460 টাকা, কিছুটা দক্ষ যারা সেমি স্কিল যারা 350 টাকা, আনস্কিল যারা 304 টাকা। মাননীয় মন্ত্রী মহোদয়, এটা তো বলতে গেলে অনেক লিঙ্গা হয়ে যাচ্ছে। উনি তো বলছেন লে করে দেবেন, ঠিক আছে? প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা হবে। ওকে লে করে দেবেন, ঠিক আছে। স্যার সাপ্লিমেন্টারি এরপর হবে না। আপনি তো স্যার প্লিজ আরে বলুন না। শুনুন স্যার, আমার বক্তব্য হলো এই যে ন্যূনতম মজুরি এটা কিন্তু রিলেটেড, উনি বললেন বিভিন্ন স্তর, তাইলে আমাদের এই যে এমজিএম রেখা এটা হলো ভারতবর্ষে নয় বিশ্বের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ যোজনা। এখন এটার মধ্যে ন্যূনতম মজুরি আপনারা যে মিনিমাম বলেছেন 313 টাকা, এই 313 টাকা যদিও আপনারা 18 সালে বলেছিলেন, স্যার প্লিজ এক্সকিউজ মি, যে 340 টাকা করবেন, ভীষণ ডকুমেন্ট এখন বিবিসি হয়ে গেছে। আমি বলব এই আপনাদের ন্যূনতম মজুরিটা রেগার কাজ যারা করে তাদেরকে দেওয়া হবে কিনা? নমস্কার, দেখুন আবারও মাননীয় স্পিকার স্যার উনি যেটা ওনার সুবিধা যেটা হলো 304 টাকা ধরলেন। আমি কিন্তু বলেছি 25টা ক্যাটাগরি আলাদা। যেমন বিড়ি শ্রমিক যদি হয়, বিড়ি শ্রমিক হলে সবচেয়ে ন্যূনতম। আমি শুনুন না, আমার কথাটা একটু বলতে দিন। যেমন উনি বললেন 304 টাকা, আমি বলেছি সেখানে ন্যূনতম, কিন্তু বিড়ি শ্রমিকে যদি যাই তাহলে সেখানে দেবো 203 টাকা। মানে বিড়ি শ্রমিক যারা রয়েছে তাদের 203 টাকা। বললাম না 25টা ক্যাটাগরিতে আলাদা আলাদা তার স্কিল সেমি স্কিল ভাগ করা হয়েছে। এর জন্য 100 প্রকারে আলাদা। সবচেয়ে নিচে যদি মজুরি হয় তাহলে 203 টাকা। আপনাকে বলি, আপনাকেও স্টপ করে দিচ্ছি। আমার বক্তব্য হলো আমরা এখানে পাবলিকের কথা বলতে এসেছি। এখানে দেখুন এই যে আপনি মহাত্মা গান্ধী অ্যান্ড রেগা, এখানে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম স্টেট ঠিক করে। যেমন আমাদের আছে বর্তমানে 212 টাকা, কিন্তু হায়েস্ট গোয়াতে আছে 315 টাকা পার ডে। এটার মধ্যে 30% থাকতে হবে মহিলা। আমরা প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও, সেটা তো আপনি বোঝেন কি হচ্ছে। আমার বক্তব্য এখানে মিনিমাম ওয়েজেস, এটা আমি আজকে বের করেছি ইন্টারনেট থেকে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট গাইডেন্স অ্যাক্ট 2005 এটা রুলস বের করেছি। এখন স্টেটে বসে ইট ইজ ইউর ডিসিশন। এখানে লেখা আছে স্পেসিফিক্যালি স্টেট উইল ডিসাইড। আদারওয়াইজ আপনি দেখুন নর্থ ইস্টেও যেমন আমার আসামে আছে 229 টাকা। সেপারেট কোশ্চেন আনলে সেপারেট কোশ্চেন, আরে এটা তো এই জন্য আমি মন্ত্রী মহোদয়কে বলছিলাম সেপারেট কোশ্চেন আনেন। এটা ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা আসলে ইউ আর ভায়োলেটিং ইউর রুল। কালকে রতন বাবু একটা সিনিয়র এবং উনি অ্যাসোসিয়েট এবং খুব
জ্ঞান গম্ভীর লোক, উনিও বলেছেন, আপনিও বলেছেন যে 2 দিন বাড়াবো না, আপনারা একটু বেশি সময় নেবেন, যার জন্য তো আজকে আধা ঘন্টা বাড়ালেন। স্যার, ইউ আর ভায়োলেটিং ইউর রুল। ভাইলের রোল না তো সন্দীপবাবু বলে যেন অধিক সংখ্যক প্রশ্ন করতে না পারেন। তাইলে ডিটেল আলাপ হবে না, এটা যদি আলোচনা হবে না। আমি মন্ত্রী মহোদয় বলতে চাইছিলাম রেগার কাজ আগে ছিল 100 মিনিমাম 100 ডেজ, এখন 50 দিন হয় না। স্যার একটু মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, রেগার শ্রমিকের মজুরি ব্যাপারটা লেবার ডিপার্টমেন্ট দিতে পারবে, এটা আমি বলতে চাই। এটা আরডি ডিপার্টমেন্ট উত্তর দেবে। উনি কোশ্চেন করলে নিশ্চয়ই আপনারা করুন, আরডি ডিপার্টমেন্ট দিয়ে যাবেন। রঞ্জনবাবু, কোশ্চেনের সময় কোথায়? সোমবার মঙ্গলবার তো আপনি আপনি বরঞ্চ গোপাল, যেহেতু গোপাল বহুমত সদস্যরা রয়েছে, আপনি বরঞ্চ 1.5 ঘন্টা না 3 ঘন্টা কোশ্চেন আমার করুন, তার যদি পায় সবাই। না রতনবাবু, এইখানে একরকম বলেন, ওখানে গেলে একরকম বলেন, তো হয় না। আমি আপনাকে বলছি, এখন বক্তব্য হলো আপনারা বলেছেন বিভিন্ন ডিপার্টমেন্ট কভার করা, আমরা তো করতে হবে স্যার। ইট ইজ রিলেটেড, নট রিলেটেড হয় না তো। এই করে হয় না, এটা ন্যূনতম মজুরি রেগার শ্রমিকরা পাবে না কেন? আরডিতে করতে তাইলে অনুমোদিত চার্জ আছে, বলছিলাম যে সেপারেট কোশ্চেন আমাদের সেপারেট ডিপার্টমেন্টে। আর সেপারেট টাইম কোথায়? আপনি তো খেয়ে নিয়েছেন 2 দিন, সোম মঙ্গলবার, আপনার টাইম কোথায়? এখন রেগার মিনিমাম মজুরি আপনি ঠিক করবেন। স্যার, এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, সেটা হলো, আমি খুব বিনীতভাবে বলছি, প্রশ্নটা হলো রাজ্যে মিনিমাম ওয়েজ কত? স্বাভাবিক মিনিমাম ওয়েজ কারা পায়? আনঅর্গানাইজড অ্যান্ড আনস্কিল্ড। আমি বলবো এখানে সিনিয়র মন্ত্রীদের মধ্যে একজনই আছেন, পরিষদীয় মন্ত্রী, যে মন্ত্রী মহোদয়ের প্রত্যেকটা ক্ষেত্রেতেই হ্যাঁ একটা নতুন স্বাভাবিক ভুল হতে পারে, একটা শেখানো দরকার। তো এই জায়গায় 25টা আধা ঘন্টা লাগবে, এটা তো হওয়া উচিত না। আনস্কিল অ্যান্ড আনঅর্গানাইজড, সেই ক্ষেত্রেতে রাজ্যে মিনিমাম ওয়েজ কত, এটা এখন যদি বলা হয় এই, তাহলে তো পাইলটেরও মিনিমাম কত হবে এটাও বলতে হবে। দিস ইজ নট দি কারেক্ট, নট কারেক্ট। এই প্রসঙ্গে বলবো আমি। আর একটা যেটা বলা হলো যে রেগা, তার মজুরি কোনো রাজ্যের মিনিমাম ওয়েজ অনুযায়ী হয় না, এটা ঠিক। লেবার ডিপার্টমেন্টের ইয়েতে এটা করে না, সেন্ট্রাল গভর্নমেন্টেরই তাদের একটা, নামটা ভুলে গেছি কি পদ্ধতি একটা আছে, তারা টাইম টু টাইম ডিক্লেয়ার করে। এটা আরডি দপ্তরও করে না, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট তারা করে। অফকোর্স যে এই পদ্ধতি এটা ফলতি। আমরা বরঞ্চ ফ্রম দিস হাউস we can draw the attention of the Ministry of Rural Development or Government of India that according to the minimum wage of unskilled, স্কিলের জন্য আপনি হতেই পারে, আনস্কিল যে স্টেটের যে মিনিমাম ওয়েজ সেই হিসাবেই রেগার মজুরি দেওয়া, এইভাবেই এই আইন সংশোধন হোক বা রুলস যা আছে তৈরি হোক, আমরা এই কথা বলতে পারি এবং এটা হওয়া দরকার। নতুবা কি হচ্ছে, রেগাতে সঠিকভাবে কাজ হয় না, এই সাধারণভাবে কাজ করে চলে যাচ্ছে। এতে আমাদের রাজ্যের যে এই শ্রমকে ব্যবহার করার ক্ষেত্রেও আমরা বঞ্চিত হচ্ছি। এটা হওয়া উচিত, এটা মাননীয় মন্ত্রী, এটা হয়তো বা লেবার ডিপার্টমেন্ট না, এটা ফ্রম দ্য গভর্নমেন্ট হ্যাজ টু বি লুকড ইনটু। ছোট্ট একটা সাপ্লিমেন্টারি, মাননীয় মন্ত্রী জানাবেন কি আমাদের রাজ্যে ন্যূনতম মানে কৃষক, যে কৃষি শ্রমিক যারা রয়েছে তাদের ন্যূনতম মজুরি কত? কৃষিতে যারা কাজ করেন তাদের ন্যূনতম মজুরি হচ্ছে 285 টাকা প্রতিদিন। এটা বয়স হবে যারা 18 বছরের উপরে, তাদের ন্যূনতম মজুরি থাকবে 285 টাকা। এটা আমাদের রাজ্যে। তাহলে মাননীয়
অধ্যক্ষ মহোদয়, if I'm not wrong, I stand to be corrected if I'm wrong. ওই আইনে এমজি এনরেগা অ্যাক্টে পরিষ্কারভাবে বলা আছে যে ন্যূনতম মজুরি, যেটা প্রবলবুর প্রশ্নটা, এমজি এনরেগার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারিত হবে ওই রাজ্যের কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরি। দ্যাট উইল বি দ্য মিনিমাম ওয়েজেস অফ দ্য এমজি এনরেগা শ্রমিক। আমাদের রাজ্যে কৃষি শ্রমিকদের যদি 285 টাকা হয়ে থাকে, তাহলে কেন আমাদের মিনিমাম ওয়েজেস অফ এমজি এনরেগা কেন 212 টাকা হয়? আইন মোতাবেক, as per the act, if I'm not wrong, I stand to be corrected, as per the MG Enrega Act, ওই এক একটা স্টেটের এক একটা এগ্রিকালচারাল লেবারের মজুরি ফ্লাকচুয়েট করে, ভ্যারি করে। এই যে গোয়ার কথাও উল্লেখ করেছেন, 100% আই এম শিওর যে গোয়াতে কৃষি শ্রমিকদের মজুরি যেটা, এটাই হচ্ছে এমজি এনরেগার শ্রমিকদের মজুরি। এটা আইনে পরিষ্কারভাবে লেখা আছে। ইন দ্যাট কেস, এই যদি মজুরি হয়, এটাই যদি আইনের ব্যাখ্যা থাকে, তাহলে আমাদের এমজি এনরেগার শ্রমিকদের 285 টাকা, যেটা ন্যূনতম কৃষি শ্রমিকদের মজুরি, সেটা হবে কিনা মাননীয় মন্ত্রী জানাবেন। এটা তো ওনার এখন জানাবার পসিবল না, তো এটা এখন সম্ভব না। একমাত্র প্রস্তাব আনলে জিতেন বাবু, যেটা প্রস্তাব আনলে দেখতে হবে, আলোচনা করতে হবে। এখানে মাননীয় সদস্যকে চার্ট কে পাঠিয়েছেন, এই না গোপালবাবু না কে, এটা উনি অনেক আগে দেখাচ্ছেন। আমাদের স্টেটে রাগা ওয়েজেস রেট, মানে যে রাগা 242 টাকা আজকের দিনে, 242, অনেক রাজ্যের থেকে বেশি, আবার অনেক কিছু কিছু রাজ্যের থেকে কম। 242, এটা আপনার অনেক আগের রেকর্ড দেখাচ্ছেন। নাম্বার 2, যেটা কৃষি শ্রমিক বলছে, এটা কিন্তু আবার সিজনাল ওয়ার্কার আছে, আমরা অনেক বেশি বাড়িয়েছি। আমার মনে হয় এটা অ্যাট প্রেজেন্ট আমি এখনই বলতে পারছি না, এটা বোধহয় আমরা 350 পর্যন্ত করেছি, বহু বৃদ্ধি করেছি। সিজনাল ওয়ার্কার সবসময় না, তারা একটা টাইম পর্যন্ত কাজ করে 20 দিন 22 দিন, আমরা মিনিমাম ওয়েজেস বাড়িয়েছি। রাগার ক্ষেত্রে একরকম, ওইটা আর এক রকম, 242। আর ইনডিটেলস যেটা বলেছেন রতনবাবু, রেগাটাও তো রেগুলার এমপ্লয়ি, এটাও তো সিজনাল, বছরে 100 দিন। আর এটা কি আইনের মধ্যে চলতো, অ্যাক্টের মাধ্যমে? না না, অ্যাক্টের মধ্যে একটা আমি নিয়ে এসেছি। ঠিক আছে, তো আমার বক্তব্য, তাহলে সব রাজ্যে একরকম না কেন? আরে রতনবাবু, সব রাজ্যে একরকম না কেন? এটা বুঝতে চেষ্টা করুন। বুঝতে চেষ্টা করছি। আপনারা ক্ষমতা ঠিক আছে। আসার আগে তো 340 বলেছিলেন, ওটা বলুন না দয়া করে। ঠিক আছে, এটা আপনার প্রস্তাব, 6 বছর আগে বলেছি। ওকে, ঠিক আছে, এটা আপনার প্রস্তাব রেখেছেন, অপোজিশন লিডাররা বলেছেন, মিনিস্টাররা শুনেছে, কনসার্নিং মিনিস্টার শুনেছে, শোনার পরে এগুলো এখানে রেডিমেড এক্ষুনি বাড়িয়ে দিলাম। এটা পারবে? যেটা বলেছে জিতেন বাবু, এটা এবং শুধু আমরা দেখছি, বিবেচনা করবেন কিনা? যে কোনো বেনিফিশিয়ারিজকে বিবেচনার মধ্যে থাকবে, এটা সবসময়, এটা ওয়েলফেয়ার মোটিভেটেড গভর্নমেন্টের টেন্ডেন্সি। এটা মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়। স্যার, আমার স্টার্ট কোয়েশ্চন নাম্বার 23। 23 শম্ভুবাবু, 23 কি? 23 মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাডমিটেড স্টার্ট কোশ্চেন নাম্বার 23। প্রশ্ন: ঐতিহ্যবাহী বাবা লংতরাই মেলার পীঠস্থান লংতরাই পাহাড়কে কেন্দ্র করে কোনো পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা সরকারের আছে কিনা? আনসার: ঐতিহ্যবাহী বাবা লংতরাই মেলার পীঠস্থান লংতরাই পাহাড়কে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার সরকারের পরিকল্পনা আছে। থাকলে কবে নাগাদ করা হবে বলে আশা করা হয়? পর্যটন দপ্তরের ভবিষ্যৎ পরিকল্পনায় লংতরাই পাহাড়ে অবস্থিত বাবা লংতরাই মেলার পীঠস্থানকে উন্নয়নের লক্ষ্যে পর্যটন দপ্তর থেকে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে। এক্ষেত্রে রাজ্য বন দপ্তরের অনুমতি নিয়ে লংতরাই মেলার পীঠস্থান চত্বরের উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হবে। না থাকলে তার কারণ? দ্বিতীয় প্রশ্নের উত্তরে প্রেক্ষিতে প্রযোজ্য। সাপ্লিমেন্টারি স্যার, আমি দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। বাবা লংতরাই মেলার পীঠস্থান
লংতরাই পাহাড়কে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ার একটা পরিকল্পনা থাকার জন্য বা করার জন্য। আমি ধন্যবাদ জানানোর পাশাপাশি এটাও বলতে চাই বা আরও মানে গুরুত্ব সহকারে যাতে এই লংতরাই বেলি মহকুমাবাসীদের একটা বিশ্বাসের স্থান লংতরাই পাহাড়, যেখানে হাজারো পর্যটক, হাজারো দর্শনার্থী প্রত্যেকটা বছর মহাশিবরাত্রির সময় সেই মেলাতে অংশগ্রহণ করার মধ্য দিয়ে পাহাড়ের সৌন্দর্যতা দেখার জন্য বহু পর্যটক যান। কাজে সেটাকে যদি আমরা মডার্নাইজ করে এটা সুন্দর একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের ওই এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এবং ওভারঅল যে আমাদের লংতরাই বেলি, যেই লংতরাই পাহাড়কে ঘিরে আমাদের সাব ডিভিশনের নাম লংতরাই বেলি, সেই লংতরাই বেলির একটা ওই এলাকার জনগণের জন্য উন্নয়নের একটা রাস্তা খোলা যাবে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দপ্তরের গোচরে সেটা রয়েছে এবং মাননীয় বিধায়ক শম্ভুলাল চাকমা যেটা বলেছেন যে মেলা বসে সেখানে এবং বাবা লংতরাই এবং শিবকে সেখানে একসাথে পূজাও করা হয় এবং সেখানে হিন্দু, মুসলমান, চাকমা, বুদ্ধিস্ট সমস্ত ধরনের মানুষ সেখানে বসবাস করে এবং আমাদের দপ্তর, আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমরা প্রত্যেকে চাই যে ইউনিটি ইন ডাইভার্সিটি যে ব্যাপারগুলো সেগুলো যেন ত্রিপুরা রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং সামনের দিকে এগিয়ে যায় এবং সেই কথা মাথায় রেখে আমরা সেখানে খুব শীঘ্রই, কারণ রাজ্য সরকারের পর্যটন দপ্তরের নিজস্ব কোনো বেশি ফান্ড নেই যে আমরা ডেভেলপমেন্ট করে ফেলব, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম বা বিভিন্ন এজেন্সি থেকে লোন নিয়ে আমাদের সেটা করতে হয়। তো স্বাভাবিকভাবেই এই যে আমাদের প্রকল্প বা যেটা আমাদের কনসিডারেশনের মধ্যে রয়েছে সেটা কিভাবে অ্যাকোমোডেট করা যাবে স্কিমের মধ্যে সেটাকে করে এবং বন দপ্তরের সঙ্গে কথা বলে, কারণ আমাদের অনেকগুলো প্রজেক্ট রয়েছে যেগুলো বন দপ্তরের সঙ্গে জয়েন্টলি করা এবং পরবর্তী সময়ে হ্যান্ড ওভার করা হয়েছে। তো সেভাবেই আমরা কথা বলে জয়েন্টলি আমরা অ্যাপ্রোচ করব বন দপ্তরকে এবং জয়েন্টলি আমরা আগামী দিনে সেখানে একটা আকর্ষণীয় পর্যটন কেন্দ্র খোলা যায় কীভাবে সে বিষয়ে দৃষ্টি দেব। আরও একটা সাপ্লিমেন্টারি স্যার প্লিজ। যেহেতু পর্যটন কেন্দ্র গড়ার জন্য একটা বন দপ্তরের একটা বিষয় এখানে উঠে এসছে, আমি অনুরোধ করবো এখানে উপস্থিত আমাদের মাননীয় বন দপ্তরের মন্ত্রী মহোদয় যে আমরা যদি এটাকে পর্যটন কেন্দ্র করতে পারি তো আমি মনে করি এই যে বন ধ্বংস হচ্ছে আজকে, যেই বন ধ্বংসের কারণ হিসেবে একটা রাজ্যের মধ্যে একটা বড় বন্যা আমরা দেখতে পেলাম, এটার একটা কারণ আমরা মনে করছি যে বন ধ্বংস করার একটা কারণ। কাজেই সেখানে যদি আমরা বন সংরক্ষণের বিষয়টাকেও লক্ষ্য রাখি, এটা ইকো ট্যুরিজম যেখানে সব কিছু ব্যবস্থা থাকবে সেরকম যদি আমরা করতে পারি তাহলে খুব উপকার হবে পরিবেশের জন্য আবার এলাকার জনগণের জন্য। কাজে আমি আমাদের পর্যটন মন্ত্রী মহোদয়ের পাশাপাশি বন দপ্তরের মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব বিষয়টা একটু সুন্দর করে গুরুত্ব সহকারে দেখার জন্য। ধন্যবাদ। যা করবে একটু বলে যাচ্ছি, আমি মাননীয় বিধায়কের প্রস্তাবটা সমর্থন করছি। এখন যে প্রথম যে আলোচনাটা আমি জানি না এটা কোনটা, একটা হলো এতে ছামনোর দিকে একটা পাহাড়ের উপর একটা উৎসব হয়, আর হলো এই যে হাইওয়ের উপরে লংথরাই পাহাড়ের উপরে এটাও আর একটা সেখানে মন্দিরও আছে। আমিও যুক্ত করবো মাননীয় সদস্যের সাথে, এটা মাল্টি ডিপার্টমেন্টাল এফোর্ট চাই অবশ্যই, এবং ফরেস্ট ডিপার্টমেন্ট এই ক্ষেত্রেতে খুবই তার অংশগ্রহণ দরকার। তা না হলে করে নানাভাবে ইভেন্ট ট্যুরিজম চাইলেও করতে অসুবিধা হবে। আমি বলবো বোথ, যেটা লংথরাই পাহাড়ের সামনের দিকে যেটা মহাশিবরাত্রি যেটা হয় এবং আসাম আগরতলার উপরে, এটা তো একদম এখন যেহেতু গাড়ি ঘোড়া চলছে এই হাইওয়ে, ওইটাকে কেন্দ্র করে যদি কিছু ইনফ্রাস্ট্রাকচার করা হয় তাহলে আমরাও যারা রাস্তায় ট্রাভেল করি আসলে রাস্তায় কোথাও একটা চা খাওয়ার, কফি খাওয়ার বা টয়লেটে যাওয়ার কোথাও ব্যবস্থা নেই। অ্যান্ড দ্যাট উইল বি এ এক্সিলেন্ট সাইট, অর্থাৎ আসাম আগরতলা রোডের উপরে লংথরাই পাহাড়ের উপরে দুটোই যেন বিবেচনা হয়। একটা বিষয় স্যার ইনফরমেশনের জন্য মাননীয় এলপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। ছাউমুনু থেকে বাবা লংতরাইয়ের যে লংতরাই মেলার যে পীঠস্থান সেই দিক থেকে হয়ে মণিমোহন রোজাপাড়া হয়ে আমবাসা থেকে তো একটা রাস্তা অলরেডি স্যাংশন,
কিন্তু সেটা আমরা করতে পারছি না বন দপ্তরের পারমিশন না পাওয়ার কারণে। এটাও একটা বিষয়। আর রাস্তা কিন্তু মণিমোহন রজাপাড়া হয়ে ওই একদম যেখানে বাবা লংতরায় মেলা প্রত্যেকটা বছর হয় সেখানে কিন্তু এখন গাড়ি যায়, গাড়ির মাধ্যমে কিন্তু অনেক দর্শনার্থীরা এখন যায় সেখানে বাবা লংতরায় দর্শন করার জন্য। কাজেই এখানে বন দপ্তরের সাহায্য ছাড়া কিন্তু সেটাকে ডেভেলপ করা কঠিন। গত বছর আমরা মাননীয় ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী ওনার সাহায্য নিয়ে একটা সুন্দর মেলার আয়োজন করেছিলাম। আমি এই পবিত্র হাউসে ওনাকে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করার জন্য। আর পাশাপাশিভাবে আবারও অনুরোধ করব আপনার মাধ্যমে স্যার যে আমাদের সংশ্লিষ্ট দুই দপ্তর পর্যটন এবং বন দপ্তর উভয় দপ্তরের মন্ত্রী মহোদয়রা যাতে এই বিষয়ে একটু গুরুত্ব আরোপ করেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শম্ভুবাবুর আনসার নিশ্চয়ই উনি পেয়ে গেছেন। মাননীয় বিরোধী দলের নেতা যেটা বলেছেন, আমরা আগামী দিনে শুধু ছামনু কেন্দ্রিক নয়, সারা রাজ্যে ওয়েস্ট সাইড অ্যামিনিটিস আমরা ধর্মনগর যাব আগরতলা থেকে বাই রোড, তো রাস্তায় যারা যাবে এটা ট্যুরিস্ট হোক সাধারণ জনগণ হোক, মাঝখানে একটু গাড়ি থামিয়ে চা কফি খাওয়ার ব্যবস্থা, একটু রেস্ট নেওয়ার ব্যবস্থা, তারপর আবার আমার ডেস্টিনেশনের জন্য স্টার্ট করব। এমন সারা রাজ্যে সাউথ বলুন, গোমতী বলুন, আমাদের বর্তমানে রয়েছে কিছু ওয়েস্ট সাইড অ্যামিনিটিস, বাট নট আপ টু দ্য মার্ক, ইট ইজ অ্যাডমিটেড। তাই আগামী দিনে এই ওয়েস্ট সাইড অ্যামিনিটিস সংখ্যা কী করে বৃদ্ধি করা যায় এবং মডার্ন ফ্যাসিলিটি তাতে কীভাবে অ্যাড করা যায় সে বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিতে রয়েছে এবং খুব শীঘ্রই আমরা এটা প্রস্তাব গ্রহণ করব বোর্ড অফ ডাইরেক্টরসের মিটিংয়ে এবং নতুন ওয়েস্ট সাইড অ্যামিনিটিসের তৈরি করার দিকে আমরা চিন্তাভাবনা করব। ঠিক আছে, মাননীয় সদস্য শ্রী বিরোধী সিনহা মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা যেটা জিজ্ঞেস করেছেন যে বন দপ্তরের ভূমিকাও সেখানে থাকবে, আমি হাউসের অবগতির জন্য বলছি, ইতিমধ্যে আফটার আই টুক ওভার অ্যাজ ফরেস্ট মিনিস্টার, আসাম আগরতলা বা আমাদের যতগুলো জাতীয় সড়ক আছে সেইখানে ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে ভেরি হাই কোয়ালিটি শৌচালয় নির্মাণের অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি। And the plan and site selection, everything has already been completed. আমি আশা রাখছি আগামী 3 মাসের মধ্যে অনেকগুলো জায়গায় হাইওয়ে সংলগ্ন হাইওয়েতে আমরা এই শৌচালয়গুলো পাব। And this initiative is taken by the Forest Department এবং মাননীয় ট্যুরিজম মিনিস্টার যদি আমাদের দপ্তরের সহযোগিতা চান, যেখানে যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্সের দরকার, অবশ্যই দপ্তর রুলস রেগুলেশন সব কিছু মেনে, বিকজ আপনারা জানেন যে ফরেস্ট ল্যান্ড ক্যানট বি ডাইভার্টেড জাস্ট লাইক দ্যাট। ফরেস্ট ল্যান্ড ডাইভার্সনের অনেকগুলো নিয়ম রয়েছে এবং নিয়মের মধ্যে থেকেই যদি করা যায় ত্রিপুরার প্রগতির জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট পিছিয়ে থাকবে। উইল ডেফিনেটলি take care of all the needs raised by the honorable members. Thank you. মাননীয় সদস্য শ্রী বিরোধী সিনহা মহোদয়। Admitted question number 30. মাননীয় অধ্যক্ষ মহোদয়, admitted start question number 30. কৈলাসহরে কেন্দ্রীয় সরকার কর্তৃক মঞ্জুরিকৃত বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে কিনা? উত্তর, না, এখনো হয়নি। হয়ে থাকলে কবে নাগাদ কাজ শুরু হবে বলে আশা করা যায়? 1 নং প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে 2 নং প্রশ্ন আসে। সাপ্লিমেন্টারি স্যার, কৈলাসহর বিমানবন্দরটি খুব ইম্পর্টেন্ট সব দিক দিয়ে, ট্যুরিজমের ক্ষেত্রে হোক মানুষের সাথে। 1960-এর আগে পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকতে কৈলাসহর থেকে কৈলাসহরের মানুষ বা উত্তর ত্রিপুরার মানুষ প্রত্যেক দিন ত্রিপুরার বাইরে যেতে পারত, কলকাতা প্রত্যেকটি সার্ভিস। আজকে দেশ অনেক উন্নতি হয়েছে, তবু এই বিমানবন্দরটি চালু হয়নি। একসময় ডাক্তার মনমোহন সিং প্রাইম মিনিস্টার থাকতে
100টি বিমানবন্দর মঞ্জুর করেছে, এর মধ্যে কৈলাসহরটা অন্তর্ভুক্ত আছে। এরপরে বামফ্রন্ট সরকার ছিল, সেখানে মুখ্যমন্ত্রী নিজে ওখানে যেতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তখন আমি বিধায়ক হিসেবে বলছি এক পায়ে দাঁড়িয়ে আছে সাহায্য করেছে। জমি অধিগ্রহণের জন্য সেখানে বারে বারে মিটিং হয়ে আমরা জমি দেওয়ার জন্য জনতা প্রস্তুত। এরপরে কোন কারণে জানি সেখানে জমি অধিগ্রহণ হয়নি। তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে জমি অধিগ্রহণের কাজটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থানুকূলে হবে না স্টেট গভর্নমেন্ট? আমি তো জানি যে স্টেট গভর্নমেন্টকে জমি দিতে হবে। এর আগে যে 100টা এয়ারপোর্ট স্যাংশন হয়েছে ভারতবর্ষে, প্রায় 99% এয়ারপোর্ট হয়ে গেছে, কারণ স্টেট গভর্নমেন্ট জমি দিয়েছে। তো একটা অন্তরায় ত্রিপুরা গভর্নমেন্টের ডিসিশন, এটা কি জানতে পারবো? মাননীয় অধ্যক্ষ মহোদয়, সিমিলার কোশ্চেন মাননীয় বিরোধী দলনেতা একটা এনেছেন। তারপরে তো আমি এই পার্টটা, আপনার আরেকটা পার্ট আছে, এই পার্টটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এটা সঠিক যে আমাদের 1989 পর্যন্ত এই কৈলাসহর এয়ারপোর্ট অপারেশনাল ছিল। তারপর যে কোনো অজ্ঞাত কারণে সেটা বন্ধ হয়। আগের সরকার, বর্তমান সরকার আমাদের আসার পর 18 সালে দিল্লির সঙ্গে লেখালেখি হয়েছে, কথা হয়েছে, এবং আমিও ইন্টারেস্টেড হয়ে ডিএম এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আমাদের এখানে আগরতলার ডাইরেক্টর মাননীয় বিধায়ক রিজিত বাবু, ডিএম অনুকোটি, আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, সবাই মিলে আমরা ভিজিট করেছি এবং পরবর্তী সময়ে কমিউনিকেট করে দিল্লির সাথে যেটা আমরা পেয়েছি এবং আমাদের রিকোয়েস্টে দিল্লি থেকে একটা প্রতিনিধি দল এসে সেখানে সাইট ভিজিটে গেছে। সাউথ এবং নর্থ যে ল্যান্ড অ্যাকুইজিশনের যে ব্যাপারটা আপনি বলছেন, সাউথ এবং নর্থ, দক্ষিণ দিকে হচ্ছে নদী এবং সেখানে 111টা পরিবার সেখানে বসবাস করছে, তাদেরকে পুনর্বাসন দিতে হবে, তার জন্য প্রায় 50 কোটি টাকার উপর দরকার। আর উত্তর দিকে হচ্ছে রাস্তা, আরও ঘনবসতি রয়েছে, 350 কোটি টাকা সেখানে দরকার ল্যান্ড অ্যাকুইজিশন করতে গেলে। তো স্বাভাবিকভাবেই ডিসিশন আমাদের কেন্দ্রীয় সরকারকে গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় সরকার থেকে এখন পর্যন্ত কোনো গাইডলাইন আমাদের কাছে আসেনি, কিন্তু বর্তমানে যে ডেভেলপমেন্ট সেটাতে ফ্লাইট কানেক্টিভিটি চালু হবে কিনা সার্ভে হয়েছে। তাতে আমাদের সরকার আসার পর দিল্লিতে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সিভিল এভিয়েশন দপ্তরের সেক্রেটারি যে কথা হয়েছে, সেখানে দেখা গেছে যে 72 সিটারের যে আমাদের এটিআরগুলো রয়েছে সেগুলো চালনা করা সেখানে সম্ভব নয়, এবং ইট ওয়াজ এগ্রিড আপন সাবসিকুয়েন্টলি যে 20 সিটারের ছোট বিমান সেখানে চালানো যেতে পারে, এবং অন দ্যাট বেসিস তারা সেখান থেকে সার্ভে করার জন্য আমাদের একটা টিমও পাঠিয়েছে। টিম গিয়ে রিপোর্ট দিয়েছে এবং পজিটিভ রিপোর্ট সেখানে প্রদান করেছে। এবং পরবর্তী সময়ে আমি একটা চিঠি পরিবহন দপ্তরে আসার পর দিদেন সিভিল এভিয়েশন মিনিস্টারকে পাঠিয়েছিলাম যাতে এটা খুব এক্সপার্টিট করা হয়। ইন রিপ্লাই টু দ্যাট, দিদেন সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আমাকে যেটা লিখেছেন একটু শুনবেন। A multidisciplinary team of Airports Authority of India conducted a site visit to the airport on 4/9/2023. The visit has revealed the following key findings. Number one, the existing runway having an orientation of 03/21 requires resurfacing due to grass and silt accumulation with a deteriorating top wearing course. The taxiway 15 to 12 cm, 12 meter also needs refurbishment. যেটা গুরুত্বপূর্ণ কথা উনি লিখেছেন যে tall trees in the approach tunnel of the both runway 3 and 21 along with an embankment on the river near runway 3 require an obstacle limitation surfaces OLS survey for further assessment. Airport Authority of India is preparing a detailed report and the subsequent course of action would be determined on the basis of the findings of the OLS survey. OLS survey মানে obstacle limitation surface, গাছ যে রয়েছে উনি বলেছেন, নদী রয়েছে, তো একটা ফ্লাইট যখন টেক অফ করবে তার যে প্রোটেকশন দরকার ল্যান্ডিং এবং টেক অফের জন্য, সেটা একটা সার্ভে করতে হয়, OLS সার্ভে যেটা আমরা বলি। তো সেই OLS সার্ভে এখন কন্ডাক্ট করবে, তার জন্য ডিপিআর তৈরি হচ্ছে।
এবং নতুন যিনি সিভিল এভিয়েশন মিনিস্টার দায়িত্ব নিয়েছেন মিস্টার নাইডু, ওনাকেও আমি চিঠি দিয়েছি, উনি চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন। তো আমরাও আশাবাদী যে বড় না হলেও 20 সিটারের যে বিমান সেখানে আমরা চালনা করতে পারবো। এবং আপনি জানবেন যে প্রায় 2,48,00,000 টাকা খরচ করে সেখানে যে এটিসি বিল্ডিং, আমাদের টাওয়ার, সেগুলোকে আমরা রিনোভেশন করেছি টু মেক ইট অপারেশনাল, এবং সে টাকা কিন্তু সিভিল এভিয়েশন থেকে প্রদান করা হয়েছে আমাদের রাজ্য সরকারের রিকোয়েস্ট। তো এটা একটা পজিটিভ দিকে রয়েছে, এবং এই সার্ভেটা যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমাদের তরফ থেকে কোনো ক্লিয়ারেন্স দেওয়া সম্ভব না, কারণ সম্পূর্ণটা বিষয় কেন্দ্রীয় সরকারের অধীন, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। মাননীয় মন্ত্রী মহোদয়, এই যে আপনি বলছেন যে বিকল্পভাবে একটা চালু করেছেন, কিন্তু উত্তর দিকে তো জমি দিতে আমরা প্রস্তুত আছি এখানে মানুষ, তো জমি অধিগ্রহণ করলে কি আছে, একটা ডেভেলপমেন্ট না, জমি অধিগ্রহণ আরেকটা প্রপোজাল এসেছিল যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট করা যায় কিনা, ডিপিআর করার জন্য বলা হয়েছে, দেখা যাচ্ছে প্রায় 2,000 কোটি টাকা প্রয়োজন। আর জমি একুয়ার করতে গেলে নর্থ সাইডে, আপনি যে সাইডের কথা বলছেন, সাউথ সাইডে, নর্থ সাইড, সাউথ সাইডে নদী, নর্থ সাইডে রাস্তা রয়েছে, অনেক হ্যাবিটেশন রয়েছে, বসতবাড়ি রয়েছে, ব্যবসায়িক দোকান রয়েছে, রাস্তা রয়েছে, প্রায় 350 কোটি টাকা দরকার সেটা একুয়ার করতে গেলে। তো স্বাভাবিকভাবে দ্যাট সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ টু টেক এ কল। আর আমাদের কাছে এমন ধরনের কোনো ডাইরেক্টিভস আসেনি কেন্দ্রীয় সরকার থেকে, বা আপনি যেটা বলেছেন যে সারা রাজ্যে এটা RCS, রিজিওনাল কানেক্টিভিটি স্কিম, এই উড়ান স্কিমে, রিজিওনাল কানেক্টিভিটি স্কিমে সেটাকে ইনক্লুড করা হয়েছিল যে 100টার কথা আপনি বলেছেন। তো তার মধ্যে যদি অধিকাংশ জায়গায় কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে, আমাদের ক্ষেত্রে যদি নিতে হয়, তবে আমাদের কাছে কোনো ধরনের ডাইরেক্টিভস এখনো আসেনি। আর 350 কোটি বা দক্ষিণ দিকে ল্যান্ড একুয়ার করতে গেলে 50 কোটি টাকা দরকার, যেটা এটাও ম্যাটার অফ ডিসকাশন, ম্যাটার অফ ডিসিশন। মন্ত্রী মহোদয়, দক্ষিণ দিকে মনে হয় সম্ভব হবে না, কারণ নদী আছে, নদীর গতিপথটা চেঞ্জ করতে হবে, প্রবলেম আছে। কারণ এটা মাননীয় সদস্য মহোদয়, এটা সম্পূর্ণ নির্ভর করবে যে টিম এসে গেছে সার্ভে করার জন্য, সার্ভে তারা রিপোর্ট কি জমা দিয়েছে, কিন্তু আমাদের কাছে যা খবর অফিসিয়াল লেভেলে যে সেটা পজিটিভ রিপোর্ট জমা দিয়েছে। এখন ল্যান্ড একুয়ার করতে গেলে আপনার যে ওএলএস সার্ভে করার কথা বলা হয়েছে, সেই ওএলএস সার্ভে করার পর তাদের যা ফাইন্ডিংস থাকবে তার উপরেই নির্ধারিত হবে যে ল্যান্ড একুয়ার করবে না করবে না। সেটা রাজ্য সরকার তখনই আমরা জানবো যখন কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে বলা হবে। স্টিল দ্য ডিপার্টমেন্ট ইজ আফটার ইট, দ্য অনারেবল চিফ মিনিস্টার ইজ আফটার ইট, হোপফুলি উইল টেক এ কল অন দিস ইন দ্য কামিং টাইমস। মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। Sir, my question is start 47. माननीय अध्यक्ष महोदय, admitted start question number 47. Question: whether the state government has sent any proposal to the Ministry of Civil Aviation, Government of India, to upgrade the MBB Airport, Agartala, as an international airport, and for operationalizing the Kailashavar and Kamalpur Airport. When it comes to MBB Airport, yes, the state government sent a proposal to the Ministry of Civil Aviation for upgradation or declaring the MBB Airport as an international airport, white letter number F13, 2011, dated 24th May 2012. When it comes to Kamalpur Airport, the state government proposed the Ministry of Civil Aviation on 21st October 2020 to hand over the airport land free of cost or on lease basis for a long-term basis at a token amount, so as to put them to alternate commercial and social use. If so, when and what are the status of those proposals? The first proposal, when it comes to the Agartala Airport, the proposal has been initiated long back and it is under consideration as communicated by Government of India very shortly. After declaration of customs-free airport, it was turned on the part of the Home Department
to declare as immigration check post. And Government of India further communicated to the state government that they are not in a position to put maximum or available manpower required for declaring it as an immigration airport. We were asked rather to deploy manpower, and state government, under the initiative of the Honorable Chief Minister, in a cabinet meeting, decided to recruit 25 retired and in-service police personnel. And it was communicated further to Government of India. Now we are waiting for response from their end. And the flight service between Agartala and Chittagong is much awaited. We also want that. But the present political uprising or unrest in Bangladesh, how far this will be conducive for us or to take a call on the part of the union government, it is also a matter of question. But in connection of that, this is for the information of the Honorable Member and other members of this House, that state government has decided to give a VGR, Viability Gap Fund of 15 crore to civil aviation, and SpiceJet has been entrusted to start the operation. And in doing the same, we have already made an advance payment of 3.85 crore to SpiceJet. So we are looking for the response from Government of India, Home Ministry, to take a call on this regard. And when it comes to start operation, Khwai, the decision has not been taken as of now, because since the matter is pending, so far this Kulashwar and Agartala airport is concerned, we have not decided anything in regard to Khwai airport. The decision can be taken in the subsequent time. Sir, my supplementary, sir, regarding the upgradation of the MBB airport as international airport, this issue has been the issue of the, not only the government, issue of the people of the state from different fora for last decades long. The several central governments, they are being persuaded. And of course, responding to that, the MBB airport now in this present shape it has been constructed. We thank the Government of India for that. Now, sir, in the last occasion, before the last Assembly election 2023, this is not the question of mine, it is the question of the people of the state. That, sir, from a certain political party, a jumbo signboard has been signboard has been put up there on the way to the airport. That we thank to the Honorable Prime Minister of India for declaring MBB airport, upgrading MBB airport as the international airport. Sir, everyone, we have seen this, we have witnessed this. Now the statement is coming that it is under consideration. So I think something it is confusing to us, the people of the state, why this has happened. Number two, last year also, that Honorable Minister twice he addressed the press that on certain dates the international flight shall be operating from Chittagong to Agartala, or I think via connected to Guwahati or something like that. So if not it is declared as the international airport, then how their schedule has been finalized? How Minister has announced? So its first step, I like to be clarified, not for their house, for the people of the state. Honorable Minister, please let us clarify this position. I have already clarified, but still, since the Honorable Leader of the Opposition wants to know further,
I can show a number of copies of communication already made with Government of India in this regard. But Government of India, as I told in my reply, repeatedly have communicated with us that the matter is under consideration. Our Honorable Chief Minister, former Chief Minister, they have been also repeatedly pursuing with the Government of India concerned authority. But as I told you, that it requires certain infrastructure to be built up. And we are ready with the infrastructure, available infrastructure. Now the call has to be taken by the Government of India, Home Department, when they want to actually declare the MBB airport as an international airport. The ball is now on their court. It is not at all our cup of tea. But when it comes to your question that I myself, under the capacity of Transport Minister, have repeatedly addressed the press, whatever we have done along with the officials, it was based on the communication made by Government of India. Nothing fishy is there. You be rest assured that our government and Government of India is very much interested to declare MBB Airport as an international airport, and this will take place very shortly. That much I can say at this juncture. This is under consideration. Sir, point is, of course, we are all that is aware of this thing. Hence, the Government of India is not ready with all infrastructure. You are also not in this position. Then why the people of this state will be confused? That is my point. So, it is not the issue of the government or treasury ones alone. We, 40 lakhs people of this state, we want that our only operationalized, operating airport should be declared as the international airport. Now my second supplementary is that, sir, on the third question, that why? Now, with regard to the Kailasahar and Kamalpur, why Civil Aviation Ministry also not coming forward? I know, while I was MP and as Minister also here, in several occasion we have, that is, put up this thing there. And the then Civil Aviation Minister also assured us that one Udan scheme is being launched. If any party, any stakeholder, they come forward, then in the government, the Civil Aviation Ministry, whatever our stake, generously we shall extend it. Here, why Kailasahar? Technical matter will remain there. But number one is that under the Udan scheme, that there should be some other player, private player. So I like to request the Honorable Minister, the government also, that Government of India should not see or compare us like the other states. Definitely, there are many private companies, they will be very much interested to, that is, to accept this offer. They are in the busy roads. Why they will come to Northeast in Tripura? So that's why Government of India should have reviewed, and for the Northeast, not only Tripura alone, their scheme should be revised unless it will not be fruitful. Then, regarding why, none of us are raising, because Kailasahar is not being profitable. Why? How then? Why? A large chunk of land is lying abandoned for decades long. Land during the previous government period also from this house, for several occasions we have adopted resolution that should be handed over to the state government. And that abandoned airport may be transformed as a sports complex or cultural complex or market complex. It will create job for the unemployed youth. Whether Government of Tripura will consider this proposal once again
and request the government of India to hand over it to the state government that you can optimally utilize this property. Honorable Speaker, sir, I have taken note of the points raised by the Honorable Leader of the Opposition, but I would like to add upon that the Government of India or state government cannot impose any private player to run the show. They should consider the feasibility, and any private company will not want to run on loss. They will ask profit. So whatever they do, it is up to, it is the central government has to take a call on that, but we have taken a note of the same. I'll write it to the Central Civil Aviation Ministry and Minister individually for doing the needful in the coming days. স্যার একটা ছোট্ট সাপ্লিমেন্টারি, যদিও এটা ডাইরেক্টলি রিলেটেড না, যে মূল প্রশ্নটা যেহেতু স্বল্প সময়, জাস্ট আপনার নলেজই দিচ্ছি, হাউজের নলেজই দিচ্ছি টু অ্যাক্ট। প্রত্যেকটি জিনিসের এমআরপি আছে। বেয়ারিং আমাদের হাওয়াই জাহাজের টিকিট ছাড়া প্রত্যেকটি জিনিসের ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এখন ট্রাভেল করতে গেলে 40 মিনিটের এয়ার জার্নি কলকাতা 9,000, 10,000, 12,000 এরকমও দাম চলে। কোনো আপার লিমিট, সিলিং লিমিট নেই। এবং পুজোর মরশুম আসছে, স্বাভাবিক আরও রেটটা হাই হবে। পুজোর জন্য তারা থাকে বাড়ি ফেরা, তখন বুঝে এরা রেট হাই করে দেয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, ত্রিপুরার অর্থনীতি এবং ভৌগোলিক অবস্থান ত্রিপুরার কথা মাথায় রেখে প্লিজ টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, যাতে করে এই সমস্ত জায়গাতে একটা সিলিং লেভেল, যে এর বেশি তুমি টিকিটের দাম বাড়াতে পারবে না। দিস ইজ দ্য অনলি প্লেস যেখানে কোনো সিলিং নেই। যে যার মতোই প্রাইভেট কোম্পানিগুলো, হাওয়াই জাহাজ যাদের রয়েছে, সেগুলো এখন নিয়ে যাচ্ছে। I urge upon you to take up the matter with the appropriate authority, the Civil Aviation Ministry, যেহেতু ত্রিপুরার অর্থনৈতিক ভৌগোলিক অবস্থার কথা মাথায় রেখে প্রচুর মুমূর্ষু রোগী যেতে হচ্ছে, আর্জেন্ট কাজে যেতে হচ্ছে, মানে আগরতলা থেকে। এই যে এয়ার ফেয়ারটা যেন একটা আপার লিমিট সেলিং করে দেওয়ার জন্য আপনি একটা আমাদের এখান থেকে একটা প্রস্তাব যেন যায়, এটা ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য যেটা বললেন, আপনি জানবেন হয়তোবা যে শুধু ত্রিপুরা, কলকাতা, ত্রিপুরা, গুয়াহাটি বা ত্রিপুরার সঙ্গে অন্য কোনো রাজ্যের কানেক্টিভিটি নিয়ে নয়, সারা রাত দেশে কোনো এয়ার সার্ভিস কেন্দ্রীয় সরকার দ্বারা কন্ট্রোল না, দে আর ডিকন্ট্রোল। ফ্লাইট কি, ফেয়ার কি হবে, সেটা কেন্দ্রীয় সরকার ডিকটেট করতে পারে না। আমরা চিঠি লিখতে পারব। উই আর অলসো কনসার্ন অ্যাবাউট দ্য সাডেন প্রাইস হাইক অফ এয়ার ফেয়ার। আমরাও এটা নিয়ে কনসার্ন, আমাদেরকেও সেটা দিতে হয়। কিন্তু যা সিস্টেম ভারতবর্ষের সিভিল এভিয়েশনের আন্ডারে, আমি সেটা খোঁজ নিয়েছি সেদিন, ইন্ডিগো বলুন, যে কোনো প্রাইভেট সংস্থা বলুন, সবগুলো ডিকন্ট্রোল। কেন্দ্রীয় সরকার সেটা ডিকটেট করতে পারবে না যে কাকে কত টাকা কি সিলিং হবে। স্টিল আমি এটাও নোট নিলাম, চিঠি আমরা লিখেছি এয়ারফেয়ার নিয়ে সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে। It can always be controlled by the government of India so far as the ceiling is concerned. Government of India can put a ceiling by इससे ज़्यादा तुम भाव नहीं बढ़ा सकते. They can always urge upon the private players. No, I have just जो मर्जी उठा पैसा ले I have just started whatever I have taken the stock from my sources. But however, you have just raised this question. I will just again write it to the appropriate authority. But I have already written. I can show you the copy. Right now, I can show you the copy. I have written directly to the Civil Aviation Minister. দপ্তর তো দেবেই। আমার মনে হয় স্যার from the floor of the house a motion আমাদের অ্যাসেম্বলি সেক্রেটারি থেকেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে যাওয়া দরকার, যাতে করে এটার একটা সিলিং যেন ব্যবস্থা করা হয়। দিস ইজ মাই প্রপোজাল টু এখান থেকেও অ্যাসেম্বলি সেক্রেটারি থেকে।
then already taken up. Honorable member, it is already taken up with the central government. Reply is still awaited, and I don't know what would be the outcome of this letter, but still, since you have just initiated this move, proposal, we'll definitely look into that. Right now, I'll give you. মাননীয় সদস্য শ্রী মাইলা প্রমুখ মহোদয়। মাননীয় স্পিকার স্যার, আমার অ্যাডমিট কোয়েশ্চেন নাম্বার স্টার্ট 73। মাননীয় অধ্যক্ষ মহোদয়, admitted start question number 73 raised by honorable member Sri Moila Frumo. রাজ্যের প্রশ্ন, রাজ্যের বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থ ভ্রমণের সুবিধার্থে আগরতলা থেকে গয়া পর্যন্ত বিশেষ রেল চালু করার সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, হ্যাঁ আছে। থাকলে তা কবে নাগাদ শুরু করা যাবে বলে আশা করা যায়? গত 9 জানুয়ারি 2024 তারিখে রাজ্য সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে একটি প্রস্তাব জেনারেল ম্যানেজার অপারেশন নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের কাছে মালিগাঁওতে গুয়াহাটিতে পাঠানো হয়। বর্তমানে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় স্পিকার স্যারের মাধ্যমে মাননীয় মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। কারণ রাজ্যের আমরা যারা বুদ্ধ ধর্মাবলম্বী তীর্থ ভ্রমণের জন্য আমাদের প্রচুর তীর্থযাত্রীরা বিভিন্ন এজেন্টের মাধ্যমে তারা অনেক টাকা খরচা করে তারা প্রত্যেক বছরে সেভাবে আমাদের গয়া তীর্থ করার জন্য ওরা যায়। যার কারণে আমি যেখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে সেখানে আছে, তো যদি তাড়াতাড়ি যদি আমাদের সেটা চালু করা যায় তাহলে রাজ্যের আপামর জনগণ আমাদের যারা তীর্থযাত্রীরা সেটা সুবিধা হবে। সঙ্গে আমাদের বুদ্ধ ধর্মাবলম্বী নয়, হিন্দুদেরও বিভিন্ন তীর্থ সেখানে আমরা করে থাকি। তো আমি আবারও মাননীয় মন্ত্রী মহোদয়কে স্পিকার স্যারের মাধ্যমে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যে বুদ্ধগয়া যে পীঠস্থান এটা ইউনেস্কো দ্বারা রিকগনাইজড, এবং আমরা জানি সারা দেশ থেকে নয় সারা বিশ্ব থেকে সেখানে পর্যটকরা আসেন, এবং সেটাকে মাথায় রেখে আমাদের সরকার, আপনি জানবেন নিশ্চয়ই, মাননীয় সদস্য নিশ্চয়ই জানবেন, যে কোনো ধর্মকে তাদের ধর্মকে আপলিফট করার জন্য আমাদের সরকার আমরা কাজ করি, এবং সেটাকে মাথায় রেখে আমাদের দাম্মাদিপা যে ইউনিভার্সিটি বুদ্ধিস্টদের সেটাও সেখানে গঠন করা হয়েছে। এবং শুধু সে পরিবহন নয়, পর্যটনের দিক থেকে আগামী দিনে এই দক্ষিণ জেলার মনোবঙ্কুল, আমাদের মহামণি প্যাগোডা, সেখানে দাম্মাদিপা এবং লুধুয়া টি এস্টেটকে নিয়ে একটা ট্যুরিস্ট সার্কিট আমরা গঠন করার পরিকল্পনা করছি। মাননীয় সদস্য যেটা প্রশ্ন রেখেছেন সেটা অলরেডি পাঠানো হয়েছে, এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা ফার্দার সেটা যেন এক্সপার্টিট করা হয় সেটা আমরা টেক আপ করবো খুব ইমিডিয়েটলি। মাননীয় সদস্য শ্রী অশোক চন্দ্র মিত্র মহোদয়। মাননীয় স্পিকার মহোদয়, my admitted question 68. মাননীয় স্পিকার স্যার, admitted question number 68. প্রশ্ন নাম্বার 1, ইহা কি সত্য যে শিল্প কারখানা তৈরি করার জন্য সদর তুলাকুনায় দেওয়া জায়গায় কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ফ্ল্যাট বাড়ি তৈরি করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে? উত্তর, রাজ্য সরকার সদর তুলাকুনায় কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে ফ্ল্যাট বাড়ি তৈরি করার অনুমতি দেয়নি। তবে ত্রিপুরা শিল্প নিগম শিল্প বৃদ্ধির জন্য সদর মহকুমাস্থিত তুলাকোনা শিল্প তালুকে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ভারত সরকারের প্রকল্পের
রূপরেখা অনুসারে মেগা ফুড পার্ক স্থাপনের জন্য 2 দফায় সর্বমোট 61.71 একর জমি দিয়েছিল। পরবর্তীতে শর্ত সাপেক্ষে কাজ ও পূর্বে নিগমের অনুমতি নেওয়া সাপেক্ষে 11.71 একর জমি শিল্প বাণিজ্য আবাসিক রূপে সাবলিজ দেওয়ার জন্য নো অবজেকশন দেওয়া হয়, কিন্তু সেই নো অবজেকশন মূল প্রকল্প চুক্তির অন্তর্গত না হওয়ায় পরবর্তীতে উক্ত নো অবজেকশন বাতিল করা হয়। থ্যাংক ইউ। সাপ্লিমেন্টারি স্যার, আসলে আমাদের রাজ্যে প্রচুর বেকার যুবক যুবতীরা আছে। সরকারি স্তরে চাকরির সুযোগ খুব কম, তার জন্যই শিল্প কারখানা তৈরি করার জন্য জায়গাটা দেওয়া হয়। স্বাভাবিকভাবে বহুদিন হয়ে গেছে, শিল্প কারখানা কতটুকু এসেছে তাও ঠিক জানা নেই। পত্রপত্রিকা থেকে আমরা জানতে পারছি যে শিল্প কারখানার পরিবর্তে সেখানে কিছু ফ্ল্যাট বাড়ি তৈরি করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। যাই হোক, মন্ত্রী মহোদয় যেটা বললেন যে সেরকম দেওয়া হয়নি, তবে কিছুটা অন্যভাবে দেওয়ার কথাই উনি বলেছেন। তা আমার মনে হয় যে শিল্প কারখানা না হলে পরে ত্রিপুরা রাজ্যের বেকার সমস্যার সমাধান হবে না। কারণ সরকারি স্তরে আমাদের চাকরি দেওয়ার সুযোগ খুবই কম। শিল্প কারখানা আমাদের তৈরি করতে হবে এবং বিভিন্ন যে সমস্ত বেসরকারি কোম্পানিগুলো যারা শিল্প কারখানা করার জন্য উৎসাহী, তাদেরকে অন্তত উৎসাহ তৈরি করতে হবে রাজ্য সরকারের তরফ থেকে, যাতে করে এখানে শিল্প কারখানা হয়। তা আমি এটাই বলবো যে রাজ্য সরকার এই ব্যাপারে শিল্প কারখানা তৈরি করার জন্য কোনো প্রতিষ্ঠান এ পর্যন্ত এখানে এসেছে কিনা হয়েছে। মাননীয় স্পিকার স্যার, জন্য যে জায়গা রাখা হয়েছে, অনেক জায়গায় রাজ্যের মধ্যে রাখা হয়েছে, সেই জায়গা শিল্প ব্যতিরেকে অন্য এই সমস্ত ফ্ল্যাট টেট এই সমস্ত আমাদের রাজ্যে বেকার কথা বলেছেন, অন্য কাউকে দেওয়া যাবে না, এটা এসব করছেন কিনা। মাননীয় স্পিকার স্যার, আমরা যেটা নো অবজেকশন আমরা বাতিল করেছি, যে এটা ফুড রিলেটেড না, তার জন্য এটা বাতিল করা হয়েছে। যে খাদ্য প্রক্রিয়া শিল্প মন্ত্রক, ভারত সরকার, ত্রিপুরা সরকার একটি মেগা ফুড পার্ক স্থাপনের অনুমতি দিয়েছিল, যা একটি বেসরকারি বিকাশকারী মাধ্যমে স্থাপন করা হবে, যা মন্ত্রক দ্বারা নির্বাচিত হয়েছিল। প্রকল্পের বিকাশকারী মেসার্স শিকারি মেগা ফুড পার্ক প্রাইভেট লিমিটেড। টোটাল কস্ট ছিল 87.45 crore। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিলিজ করেছিল 43.50 crore। আমরা এটাই বলতে চাইবো, আমি ইলিগালি আমরা কোনো ডিপার্টমেন্টে কাউকে আমরা কিছু দিচ্ছি না, তো সেটাকে তদন্ত সাপেক্ষে আমরা দিচ্ছি। এবং আমি এটাই বলতে চাই আপনাদের এই হাউজের মাধ্যমে যে এটা ফুড রিলেটেড ছিল না, তার জন্য আমরা বাতিল করেছি। এবং এই ধরনের আগামী দিনে আমরা চেষ্টা করে যাচ্ছি যে ইলিগালি কোনো কাজ যাতে আমাদের না হয়, এবং ফুড রিলেটেড যেগুলো সেটা ফুড রিলেটেডের জন্য যে গাইডলাইন আছে সেটা ফলো করে আমরা করছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আমার মনে হয় উত্তরটা মাননীয় অ্যাক্টিং লিডার অফ দ্য হাউস দিলে ভালো হবে। প্রথমত হলো শিল্প রিলেটেড আবাসন বলে কিছু হয় না, শিল্পের জায়গা শিল্পে, এটা নো অবজেকশন দেওয়াটাই রং। এনিওয়ে, এই ভুলটা সংশোধন করা হয়েছে, বাতিল করা হয়েছে। এখন যে প্রশ্নটা
আমাদের ডেপুটেশন করেছেন যে এরকম শিল্পের জন্য চিহ্নিত জায়গাগুলো বা অ্যাকোয়ার্ড জায়গাগুলো নানা স্কিমে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা স্টেট গভর্নমেন্ট পায়, কখনো গ্রোথ সেন্টার বা নামে, এইসব জায়গায় এখন ফ্ল্যাট তৈরি করা রিয়েল এস্টেট একটা বুমিং বিজনেস করার জন্য এটা কমপ্লিটলি ব্যান করা হবে। শিল্পের জায়গা না, উনি শিল্পে বলেননি, উনি বলেছেন দ্যাট ওয়াজ নট রিলেটেড টু দি ফুড প্রসেসিং, দ্যাটস ওয়াই ইট হ্যাজ বিন ক্যান্সেল, নট দ্যাট। Whether government will take decision that any land earmarked for any industry, there should not be diverted for any other purpose. That is the question. না, এবার ওনার উত্তর তো সেভাবে ক্লিয়ার না। না, উনি তো বলেছেন ইলিগালি কোনো টাকা দেওয়া হবে না, উনি বলেছেন তো। ওনার উত্তর কি হয়েছে? ওনার উত্তর তো হয়েছে, দেওয়া হয়েছে, বাট সিন্স ইট ইজ নট দি ফুড প্রসেসিং, দ্যাটস ওয়াই ক্যান্সেল। এবার ইলিগালি কোনো টাকা দেওয়া হবে না, এটা তো ইলিগাল। যে প্রশ্ন করা হয়েছে তার উত্তর আমি দিয়েছি। এখনো বলছেন যারা ফুড রিলেটেড হলে পরে আবাসন বলে হোয়াট ডাজ যে ইট মিন? কোয়েশ্চনটা আপনারা করেছেন সেই উত্তরে, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি উত্তরটা দিয়েছি মাননীয় স্পিকার স্যার। তো যেই যতগুলো আমরা ইন্ডাস্ট্রি করেছি সবগুলো নিয়ম মেনে আমরা সঠিকভাবে করেছি। থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়। স্টার্ট কোয়েশ্চেন 111। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যের প্রশ্ন হলো, but I'm really lucky to answer your question, and the question number is also 111. The question is, how many trees have been officially felled for widening of national highways in the state of Tripura with effect from 1/1/2022 till date? Answer: due to widening of national highways in the state of Tripura till date, total of 11,460 numbers of trees have been officially felled. Number 2 question: whether the permission have been obtained from National Green Tribunal? The answer is yes. Based on the order of National Green Tribunal, a guideline has been framed by the Ministry of Environment, Forest and Climate Change, Forest Conservation Division, New Delhi, sometime in the month of August 2015 for diversion of forest land for non-forest purpose under the Forest Conservation Act 1980. Simplified procedure for grant of permission for felling of trees standing on forest land to be diverted for execution of linear projects. The state of Tripura is following the same guidelines. Question number 3 নম্বরে উনি জিজ্ঞেস করতে চেয়েছেন, যদি এই ধরনের কোনো অর্ডার থেকে থাকে একটা কপি যেন এটা অ্যাটাচ করা হয়, and in the answer a copy of the above guideline has been enclosed in Annexure 1 দিয়েছি। মাননীয় মন্ত্রী জানাবেন কি 1 জানুয়ারি 2022 থেকে আজ পর্যন্ত 11,460টি বহু পুরনো গাছ রাস্তা চড়া করবে বলে কাটা হয়েছে। আরো কতগুলো গাছ কাটা বাকি রয়েছে যেগুলো শনাক্ত করা হয়েছে এই ন্যাশনাল হাইওয়ে এটা চড়া করতে গিয়ে। আমার 2 নম্বর সাপ্লিমেন্টারি হচ্ছে, মাননীয় মন্ত্রী জানাবেন কি বড়মুড়া মানে যদি চম্পকনগরের পর বড়মুড়া টু তেলিয়ামুড়া এই রাস্তাটাও কি প্রশস্ত হবে কিনা, ওখানকারও গাছগুলো কি কাটা হবে কি না? প্রশ্ন নম্বর এই দুটো আগে দিন, তো বাকিগুলো আমি করছি।
মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যের সাপ্লিমেন্টারিটা হচ্ছে যে আরও কত গাছ কাটা হবে। I cannot exactly tell the number of trees, but if I am to answer, yes. দেখুন, হাউসের অবগতির জন্য বলছি যে even forest department, we don't want to cut any tree. ফরেস্ট ডিপার্টমেন্টটা হচ্ছে গাছকে রক্ষা করা, বনকে রক্ষা করা, বনজ সম্পদকে আরও বাড়িয়ে ত্রিপুরার যে শ্রীবৃদ্ধি করা, এটা হচ্ছে আমাদের কাজ। বাট ব্যালেন্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে সড়ক তৈরি করা, বিল্ডিং তৈরি করা, এগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ নয়। উই ডোন্ট ডু দ্যাট। নাও ইফ দি প্রপোজাল কামস ফ্রম দি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট, মঠ থেকে যদি দেশে রাজ্যের মধ্যে হাইওয়ে তৈরি করার জন্য ফরেস্ট লেন দিয়ে সেটা যাবে, এই প্রস্তাবটা যখন আসে, দেয়ার আর সার্টেন নিয়ম কানুনের মাধ্যমে এটা করা হয়ে থাকে। বাট উই ক্যান টেল দ্যাট ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ নট ইন্টারেস্টেড টু কাট দি ট্রিজ। উনি যেটা বলতে চেয়েছিলেন যে অনেক পুরনো গাছগুলো এটা কীভাবে কাটা হচ্ছে, আই পার্সোনালি আই এম নট ইন্টারেস্টেড। আমি যখন দপ্তরের দায়ভার নিলাম, আমারও এটা প্রশ্ন ছিল, এই এতগুলো গাছ কাটা হলো এভাবে। তখন অনেক সময় ভাবতে ভাবতে এটা ভাবলাম যে কুছ পানি কে লিয়ে কুছ খোনা পড়তে, আমাদের কি এই গাছটা রাখবো না আমরা এই ন্যাশনাল হাইওয়েটাকে আনবো ত্রিপুরায়? তো রাজ্যের যদি পরিবহন ব্যবস্থা যদি সঠিকভাবে আমরা তৈরি করতে না পারি, এখানে ইন্ডাস্ট্রিজ হবে না, যানজট ইত্যাদি এগুলো হবে। সো ইফ আই এম টু আনসার অনারেবল মেম্বার, ইয়েস, আরও কতগুলো এই ধরনের পিডাব্লিউডি বা সিপিডাব্লিউডি, মঠ, NHIDCL থেকে আমাদের কাছে আসছে এবং কাটতে হবে। এবং উনি একটা প্রশ্ন করতে চেয়েছেন যে বড়মুড়ায় এটা হবে কিনা। আমার তো মনে হয় এটা পিডাব্লিউডি দপ্তরকে জিজ্ঞেস করলে ভালো হতো। আর যদি এটা হয়েই থাকে সেখানেও এমন হবে। অ্যান্ড আফটার আই স ইয়োর কোয়েশ্চেন, আই স্টার্টেড থিঙ্কিং, আই থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চেন। কারণ রাজ্যের মানুষের জানা উচিত যে এই গাছ যে আমাদের সম্পদ, এই গাছ না থাকলে আমাদের কি ব্যবস্থা হবে। এই যে বন্যা গেল, হোয়াই দিস ফ্লাড ইজ হ্যাপনিং? বিকজ রাজ্যের অনেক অংশেই এই বন ধ্বংস হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, দেয়ার ইজ সামথিং কল ক্যাচমেন্ট এরিয়া, যেটা বৃষ্টির জলকে ধরে রাখবে। এই জল ধারণের ক্ষমতা এটা হারিয়ে ফেলেছে। হোয়াট এভার অ্যামাউন্ট অফ রেইন ইট ইজ হ্যাপনিং, সমস্ত জল এটা নদীর মধ্যে চলে যাচ্ছে এবং ফ্লাড আমরা দেখেছি এবং আরও হবে। এবং পরিশেষে কি হবে, শীতকালে এই নদীগুলোতে জলই থাকবে না, তখন জলের অভাব হবে। সো দিস ইজ, আই ক্যান টেল, আমি এই হাউসে এটা নট অ্যাজ এ ফরেস্ট মিনিস্টার, অ্যাজ এ সিটিজেন অফ দি কান্ট্রি আমি মনে করব যে আমরা যদি এই বনকে ধ্বংস না করে কিছু একটা টেকনোলজি দিয়ে, হয় সুড়ঙ্গ তৈরি করা হোক বা ফ্লাইওভার দিয়ে যদি কিছু করা যায়, বড়মুড়া দ্যাট ক্যান বি অ্যাভয়েডেড। ইফ এনিথিং সাচ থিং ইজ পসিবল, তবে এটা সম্ভব। বাট দিস কোয়েশ্চেন ক্যানট বি আনসার্ড অ্যালোন বাই দি ফরেস্ট ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ। মাননীয় মন্ত্রী জানাবেন কি, আপনার দপ্তরের কাছে তো যারা এই রাস্তার কাজগুলো করছে, গাছ কাটার জন্য অলরেডি ইতিমধ্যে আপনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে। তো সাবেক বন দপ্তরের কাছে একটা সার্ভে করা হয়েছে যে কটা গাছ কাটা হবে। আর এই ডেটাটা যদি আপনার অফিসাররা না দিয়ে থাকে, মারাত্মক ভুল করেছে। ডেটা নট পেপিং উইথ ইউ, নাম্বার 1। নাম্বার 2, আমি এই প্রশ্নটা এই কারণে করলাম, যখন আপনার কাছে রিকুইজিশন দেবে, স্বাভাবিকভাবেই চম্পকনগর থেকে যে বড়মুড়া পাহাড়টা, এটা এর মধ্যে রয়েছে কি? Why I say so? If that is also there, যদি এটা থাকে, তাহলে ওই যে সেই
বড়মুড়া সেভ হাওড়া, দ্য সোর্স অফ হাওড়া রিভার ইজ ইন বড়মুড়া। বন ধ্বংস করবেন, আমার হাওড়া নদী শুকোবে। নাম্বার ওয়ান কনসিকুয়েন্স কিন্তু অনেকগুলো একটার সঙ্গে একটা কোরিলেটেড। যদি বড়মুড়া পাহাড়টা আমরা রাস্তা প্রশস্ত না করি, তাহলে কেন এই ধরুন এই খয়েরপুর থেকে চম্পকনগর অব্দি রাস্তা প্রশস্ত করার জন্য এতগুলো হাজার হাজার গাছগুলো আমরা কাটা হচ্ছে, বহু পুরোনো গাছ। তাহলে ঠিক আছে, পুরোটা হতে গেলে আমার বড় মানে হাওড়া নদীর বিসর্জন দিতে হবে। আমার সোর্স ড্রিঙ্কিং ওয়াটারটা আরবান এরিয়াতে বিশাল বড় একটা সোর্স নষ্ট হয়ে যাবে। তো ইউ হ্যাভ টু সেভ বড়মুড়া। তো ফর বড়মুড়া আই ডোন্ট থিঙ্ক, বোধ হয় মাই ইনটিউশন সেজ বড়মুড়াটাকে বোধ হয় আর ডিস্টার্ব না করে টেল চম্পকনগর অব্দি গাছ কাটা হচ্ছে। ওয়াই? তাহলে এই একটু পুরোনো গাছগুলো নাই কাটা হতো না, তাহলে তো না 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 প্র্যাকটিক্যালি অনেস্টলি স্পিকিং রতনবাবু, ইট ইজ নট এ ম্যাটার অফ, ইট ইজ ম্যাটার অফ কনসার্ন, সিরিয়াস কনসার্ন। 11,460টা গাছ কাটা হয়েছে সারা রাজ্য জুড়ে এর আগে 3 বছরে, শুধু মানে 1/1/2022 থেকে, মানে 2.5 বছরে, প্রায় 3 বছরে এতগুলো গাছ কাটা হয়েছে। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক, অ্যান্ড ইউ উইল বি অ্যাস্টনিশড টু লার্ন দ্যাট Agartala stands to be one of the most polluted city in spite of not having any industry, factories, etc. আমরা তালিকায় খুব শীর্ষে রয়েছে so far as air pollution is concerned. So it's a matter of great concern. আমার রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ শেষ করে দিচ্ছি, আমার রিকোয়েস্ট থাকবে মাননীয় মন্ত্রীর কাছে, you have taken up from the ruins, I don't blame you, but we expect many things from you. We expect many things from you. Save the environment. আমি হলে কিন্তু ওই জায়গায় আমি ফাইট করতাম সরকারের সাথে, যেন I not allow. Okay, 12:30. I would not allow the felling of trees in this devastating nature. এরকম ভাবে বলতে দিতাম। I expect something from you. Save the nature, save the world. Should I answer? এটা ফরেস্ট মিনিস্টার ভালো বলতে হবে, উনি ডাইনামিক মিনিস্টার। একটা প্ল্যানিং করছে গভর্নমেন্ট, এটা কারেক্ট আপনি, যে যেখানে এখন নতুন বিল্ডিংয়ের প্রশ্ন, রাস্তার প্রশ্ন উঠবে, সেখানে দেখবে গাছ কাটা পড়ে কিনা। এখন এগুলি সার্ভে করছে, সার্ভে করে আগের থেকে অল্টারনেটিভ গাছ, মানে মিনিমাম 1:10, মানে একটা গাছ কাটলে 10টা গাছ লাগানোর প্ল্যানিং করছে। এবং এটা টোটাল একটা প্ল্যানিং কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট একটা প্ল্যান করছে বড় করে। এটা কিন্তু আপনার নলেজ, আপনি নিশ্চয়ই জানার কথা, এটা করছে কিন্তু। বলবো? ওকে ওকে, তাড়াতাড়ি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্রথমে মাননীয় সদস্য যেটা বলেছেন যে কত সংখ্যায় গাছ কাটা হবে যদি দিয়ে না থাকে, এটা ভালো হয় না। আই টেল ইউ, আমি আসলে জানতাম না যে আপনি এই ধরনের সাপ্লিমেন্টারি জিজ্ঞেস করবেন, বিকজ ইয়োর কোয়েশ্চেন ইজ অনলি 3 এবং টোটো যেটা হয়েছে আমি দিয়েছি, আমি অনুমান করতে পারি। বাট আই থিঙ্ক নেক্সট টাইম অন ইফ ইউ আস্ক কোয়েশ্চেন, সাপ্লিমেন্টারিগুলো আমি ফোনে একটু জেনে নেব, সো দ্যাট ইট উইল বি বেটার ফর মি টু আনসার। আমার দপ্তরের কাছে থাকবে না এমন কিছু নেই। সেকেন্ডলি আই এম ট্রাই টু টেল, আপনি নিশ্চয়ই শুনেছেন 5 তারিখ জুলাই সারা রাজ্যে আমরা এই যে ট্রি ফেলিং হচ্ছে, এটাকে কিভাবে পরিপূর্ণ করা যায় তার লক্ষ্য নিয়ে কিন্তু আমরা একদিনে 5 লক্ষ বৃক্ষরোপণ করেছি। এবং ফর ইউর ইনফরমেশন, ইন দি হোল অফ দি ইয়ার 76 lakhs নার্সারিতে, সেন্ট্রাল নার্সারিতে যাই আছে plants সারা রাজ্যে in the next 1 or 2 months আমি লক্ষ 76 lakhs plantations are there. Honorable Speaker also requested me for clean Dharmanagar করবেন উনি, and I have given. Honorable Member Sri Ratan Chakraborty requested for 15,000 plants, I have given.
BSF, paramilitary forces, I encourage, free of cost. Please, Really. okay. So this is all steps we have taken, but next time, we'll talk over phone and I'll try to know the supplementary from you. Toto, everything will be given. Thank you. Fine. জাস্ট এ সেকেন্ড, একটা কোশ্চেন ছিল মাননীয় সদস্য সুদীপ রায় বর্মনের। উনি কপিটা চেয়েছেন। আই হ্যাভ 2 copies readily with me. I play করে দিচ্ছি। Sure. That is, one copy will go to LOP and another one to the honorable member. মাননীয় রতনবাবু, অনিবার্য সুদীপ বাবুর জ্ঞাতার্থে জানাচ্ছি, ভারত সরকার অলরেডি একটা আইন পাস করেছে, নতুন যদি কোনো বিল্ডিং তুলতে হয় আগের থেকে প্রিপারেশন যখন গাছ কাটা হবে, সাপোজ 1000 গাছ কাটা হবে, আজকে গাছ কেটে আজকে গাছ লাগালে সেই গাছ কিন্তু আজকের থেকে অক্সিজেন দিতে পারবে না। বিল্ডিং শুরু করে 7-8 বছর আগে গাছ লাগাতে হবে, গাছ মেচিউর হবে, দেন তারা পারমিশন পাবে। ও মাঝখানে বলেছিলেন যে কৃষি শ্রমিকের, আমরা গভর্নমেন্ট এসে 2018-তে 2017-তে সিজনাল ওয়ার্কার্স এগ্রিকালচার ডিপার্টমেন্ট 172 টাকা ছিল, আজকে পাচ্ছে 401 টাকা। সিজনাল ওয়ার্কার্স অফ এগ্রিকালচার 401 টাকা। এই 6 বছরে 229 টাকা বাড়িয়েছে। সুতরাং এটা আপনাদের নলেজে দেওয়া হচ্ছে, এটা কপি আপনাকে দিয়ে দিচ্ছি। মিনিমাম ওয়েজ ধন্যবাদ বাড়ছে কি কত টাকা জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে। স্যার এটা তো কোশ্চেনের ভিতরে ছিল, তো উনি শেষ করতে দিন। আচ্ছা স্যার, ওকে, মাননীয় প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। অভিনন্দন বার্তা, প্লিজ সুদীপবাবু। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি পরেরটা যাওয়ার আগে, আজ তো 5th of September, শিক্ষক দিবস। As per Rule 98, I want to move a motion expressing our thanks and gratitude to all the teachers across, be it a government teacher, be it a private teacher, former teacher, including a teacher like Mr. Gopal Rai. Our gratitude, our thanks. আমরা সকলকে আমরা নমন করি আজকের দিনে। এই এবং অশোকবাবু আছে আমাদের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, সকল শিক্ষকদের প্রতি এই হাউস আজকে একটা মোশন আমি মুভ করছি, এটা আননিমাসলি অ্যাকসেপ্ট হবে বলে আমার ধারণা। সকলকে আমরা গ্র্যাটিটিউড, আমরা অন্তর থেকে তাদেরকে নমন করছি, প্রণাম জানাচ্ছি এবং বিশ্বাস করি আগামী দিন তাদের সুচিন্তিত গাইডেন্সে আমাদের দেশ আরও অনেক অনেক দূর এগিয়ে যাবে উইথ দ্য নিউ জেনারেশন। ধন্যবাদ। কারেক্ট। আরও আছে, আচ্ছা আরও আছে, যারাই আছে সব, আমি নাম নাই বললাম, শুধু এই কারণে আমাদের অ্যাক্রস দ্য স্টেট সরকারি বেসরকারি ফরমার যারাই জীবিত সকলকে আমাদের এই মোশনটা যেন যেত। আপনি যে কনগ্রেচুলেটরি এই মোশন আনছেন, গতকালই না, এটাই বলছি আমি, এটা গতকালই যখন অন্য এতে এটা আজকে ডাইভার্ট হয়েছে তখন বলেই বলছি। সাধারণত কোনো হাউস থেকে যদি এরকম মোশন মুভ করতে হয় হয়, অফকোর্স স্পিকার ফাইনাল ডিসিশন নেবেন, কিন্তু এই ক্ষেত্রেতে বিএসসি বা লিডার্স অফ দ্য পলিটিক্যাল পার্টিস তাদের সাথে আলোচনা করেই এই জাতীয় একটা হয় এবং সেই মোশন তার ড্রাফটিংও কী হবে এটাও কনসেনসাসে করা হয়। দেন উই ক্যান ডু জাস্টিস টু দিস মোশন। এখানে না বলছি, এখানে আপনি স্যার যে এনেছেন তার সাথে আমরা কেন এই গোটা দেশের মানুষ তো একমত না।
How could we? আপনি একমত না এটা প্রশ্ন না, আমি শেষ করি। হিস্ট্রি ভাই You please, you participate. You please. হিস্ট্রি ইজ ইন ইন্ডিয়া You please participate. তো সেই ক্ষেত্রেতে যে এটা আপনি অনইলেক্টেড কন্টেস্টেড মানে ইতে করছেন, কিন্তু বাট ইন আদার প্যারাস হোয়াট ইউ হ্যাভ ব্রট হিয়ার, যারা জয়ী হয়েছে সবাইকে ধন্যবাদ জানানো হচ্ছে। নো নো স্যার, এখানে যে সমস্ত কথা বলছেন যে আপনি বলছেন যে না দেশ আস্থা রেখেছে, সে রেখেছে, কি স্লোগান ছিল? দেশ আস্থা নো রাখছে, নো দেশটা আস্থা রেখেছে, 405 হয়েছে 370 আস্থা রাখিনি তো রেখেছে না। এই জন্য সংখ্যা সেকেন্ড বলছেন যে দেশে হচ্ছে, এই জন্য সংখ্যা করি কোথায় কি করে ভারতবর্ষে আছে আর কতটা কি বাংলাদেশের চেয়ে তো খারাপ অবস্থা। এটা আপনার হাঙ্গার ইন্ডেক্সে এটা ভারতের পজিশন কি? এটা আপনার অভিমত হতে পারে। প্লিজ লেট মি উই ক্যান সাপোর্ট দিস থিং, আমরা এটা সমর্থন করতে পারি না। Congratulatory motion. Honorable members, it is my privilege to extend congratulatory message on behalf of this House, conveying our heartfelt congratulations to every elected contesting candidates and winning members of Parliament who participated in the 18th Lok Sabha election this year. Congratulatory motion is as follows. The general election for the 542 seats in the 18th Lok Sabha, known as one of the grand celebration of democracy in India, was completed last June. It's history in India. এটা ইতিহাস, এটা ইতিহাস থার্ড টাইম এনডিএ ফর্ম গভর্নমেন্ট, এটা থার্ড টাইম, এটা ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস। This assembly extends its heartfelt thanks and congratulations to the electorate, all the elected representatives of the newly formed 18th Lok Sabha and the newly formed central government. We all know that in the general election of the 18th Lok Sabha, the NDA coalition led by Honorable Prime Minister Shri Narendra Modi formed a stable and strong central government for the third consecutive time. In this regard, the country's electorate has once again shown their Honorable Prime Minister, visionary leadership of Honorable Prime Minister, the nation has already witnessed various public welfare, transformation and significant process in India's development and advancement. Especially during the past two terms since 2014, there has been notable progress in economic development, infrastructure development, realistic social reforms, and international diplomacy. The good government, government, and the commitment of the nation, reflected in the mind of the people. This election, the primary objective of the NDA government led by Honorable Prime Minister Shri Narendra Modi is to improve the quality of life for the people of India, accelerate the prosperity and overall advancement of the country, and enhance India's global status. We in this House applaud to the efforts of the BJP-led NDA government in this regard. Since 2014, the NDA government's commitment to public welfare, innovation and national unity has been constantly evident. The entire country is repaying the benefits. We are confident that under the dynamic leadership of Honorable Prime Minister Shri Narendra Modi, India will certainly reach the pinnacle of progress as a developed nation. Additionally, India's position in the world will be further solidified and strengthened under his leadership. Let us pledge our full support and cooperation on every public welfare program of the NDA government aimed at building a strong, more developed and self-reliant India, along with strengthening the democratic government system. Based on the experiences of the past two terms of the BJP-led NDA coalition, we can certainly expect that in this consecutive term, this central NDA government will continue working for the progress of the beloved nation and will stand as a shining example of peace and prosperity for all. Today, the Tripura Legislative Assembly extends its best wishes
and congratulations to every member of the electorate who participated in the general election of the 18th Lok Sabha. All the victorious honorable members of parliament and the current central government led by the highly esteemed and beloved leader, Honorable Prime Minister Sri Narendra Modi ji. Thank you. গভর্নমেন্টে যাবে, এটা পাঠিয়ে দিতে হবে সেক্রেটারি সাহেব, এটা পাঠিয়ে দিতে হবে। আর একটা পঞ্চায়েতের একটা ইয়ে আছে, এটা করে হাউস একজন করে দিন, সেকেন্ড আওয়ার শুরু। সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে এটা আবার তারা আছে, আবার তা থাকলে ভালো হইতো, থাকলে ভালো হইতো। গেছে গিয়া ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী নিয়মাবলী বিধির 34 নং অনুচ্ছেদ বলে এই হাউসে এক অভিনন্দন সূচক প্রস্তাব উত্থাপন করার সম্মতি চেয়ে মাননীয় সদস্য তথা সরকারের মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণ সাহায় এক চিঠির মাধ্যমে আমাকে অনুরোধ জানিয়েছেন। আমি বিষয়টি বিবেচনা ক্রমে সম্মতি প্রদান করেছি। এখন আমি সরকারের মুখ্য সচেতক মহোদয়কে পুনরানিত অভিনন্দন সূচক প্রস্তাবটি সভা উত্থাপন করার জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 34 নং অনুচ্ছেদ মূলে আপনার সম্মতিক্রমে নিম্নলিখিত অভিনন্দন সূচক প্রস্তাবটি আমি এই সভায় উত্থাপন করে প্রস্তাবটি গ্রহণ করার জন্য এই সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্যগণের সমর্থন প্রত্যাশা করছি। আমার অভিনন্দন সূচক প্রস্তাবটি হল, সদ্য সমাপ্ত ত্রিপুরা রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য এই সভা রাজ্য নির্বাচন দপ্তর, আরক্ষা প্রশাসন, প্রতিটি জেলা প্রশাসন সহ নির্বাচনের কাজে যুক্ত সকল অংশের সরকারি কর্মচারীগণকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছে। এই সভা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী প্রার্থীগণকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছে। পাশাপাশি এখন থেকেই এই নির্বাচনে বিজয়ী সকল সদস্যগণ গ্রামের প্রান্তিক ব্যক্তি সহ সকলের কাছে রাজ্য সরকারের প্রতিটি জনকল্যাণকর কর্মসূচির সুযোগ সুবিধা সমূহ সঠিকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রামীণ স্তরে সর্বাত্মকভাবে নিজেদেরকে আত্মনিয়োজিত করবেন এবং রাজ্য সরকারের উন্নয়ন কর্মযজ্ঞকে জনকল্যাণে আরও ত্বরান্বিত করবেন বলে ওনাদের প্রতি এই সভা থেকে প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে। ধন্যবাদ। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব এই অভিনন্দন সূচক প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হইল। সঞ্জয় মানিকটা কইলে, সঞ্জয় মানিক। মাননীয় সদস্যগণ অবগতির জন্য জানাচ্ছি যে গত 4 সেপ্টেম্বর 2024 তারিখে মাননীয় সদস্য শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা রাজ্যের সাম্প্রতিক ভয়াবহ বন্যার পরিস্থিতিতে রাজ্যের সমস্ত অংশের ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে রাজ্য সরকার কর্তৃক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া সম্পর্কে জমা দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক ত্রিপুরা রাজ্যে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ নিয়ে গত 4 সেপ্টেম্বর 2024 তারিখে সমালোচনার জন্য ইতিমধ্যে সম্মতি প্রদান করেছিলাম এবং উক্ত বিষয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে উক্ত নোটিশটির পরিবর্তে মাননীয় শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা কর্তৃক আনিত অপর আরেকটি রেফারেন্স নোটিশ আমি গ্রহণ করেছি এবং আগামী 6 সেপ্টেম্বর 2024 তারিখ উক্ত নোটিশটি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী সহ বিবৃতি প্রদান করবে বলে সম্মতি জানিয়েছেন। নোটিশটির বিষয়বস্তু হল, রাজ্যের পার্বত্য এলাকায় বসবাসকারী সমস্ত অংশের মানুষের পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ সম্পর্কে কালকে দিবা 6 তারিখ এগুলো কথা প্রস্তুত করে রেফারেল তো অনেকে নাই, ফেরোলাই রেফারেল তো অনেকে নাই, ফেরোলে তো তারটা বাদ দিয়ে বোকা পরে করলে ভালো, একজন করে দেবো। কারণ আপনি যা করবেন রেফারেন্স থাকতে পারে, সুতরাং এদের নেই তো পট করে চলে গেল। আমার যেহেতু টাইম আছে না, আমার বক্তব্য হলো যে আপনার এই আনবেন যে কলিং রেফারেন্সও তো আছে, যারা আছে তারা তুলবে, যারা নেই ধরবেন হ্যাঁ বিজনেস তাই রেফারেন্স
না রেফারেন্স কলিং আছে তো অ্যাডমিট করেছে না 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 আজকে এর আগে তো এগুলি করার তো আমি টাইম আছে তো আমি বলছিলাম যারা রেফারেন্স এনেছেন ওরা শুধু অ্যাডমিটেড জিডি শেষ রেফারেন্স পিরিয়ড তো এখানে শেষ এখন এখন তো অ্যাকর্ডিং টু বিজনেস চলছি আমরা এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভা উত্থাপন করার অনুমতি দিয়েছি। প্রথমেই মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন কর্তৃক আয়োজিত রেফারেন্সটি বিধানসভায় ওনাকে অনুরোধ করছি, যেহেতু উনি নাই। হ্যাঁ, অনেক কিছু সুযোগ দিচ্ছে, অনেক ওদিকে আসবেন সুদীপ বাবু? নাই, সুদীপ বাবু নেই। তাহলে এটাকে রতন বাবু এটা ক্যান্সেল হয়ে গেল। পরিষদের নেতা বলছে এটা ক্যান্সেল সবার জন্য তো এক নিয়ম। ঠিক আছে। দ্বিতীয় রেফারেন্স নোটিশ এনেছেন মাননীয় সদস্য রঞ্জিত দাস। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভা উত্তোলনের অনুরোধ করছি। আমার রেফারেন্সটি হলো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীন বিভিন্ন পরিত্যক্ত ভগ্ন অফিস ও কোয়ার্টারগুলি পুনর্নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা সম্পর্কে আমি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে রেফারেন্স নোটিশটি বিষয়ে বিবৃতি প্রদানের অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতিতে প্রস্তুত না থাকেন তবে সময় যেতে পারেন, পরে কবে তিনি বিবৃতি দিতে পারেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয় আগামী 6 তারিখে তার রিপ্লাই দেওয়া হবে। তৃতীয় রেফারেন্সটি যুগ্মভাবে এনেছেন মাননীয় সদস্য নির্মল বিশ্বাস এবং শরণ্যচন্দ্রনাথ মহোদয়। এখন আমি ওনাকে রেফারেন্সের নোটিশটি বিষয়বস্তু সভা উত্থাপন করে অনুরোধ করছি। স্যার, গত 5ই আগস্ট 2024 দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত অতল অন্ধকারে ডুবে যাচ্ছে বেকারদের ভবিষ্যৎ সংবাদ। আমি এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় যেতে পারেন এবং কবে দিন বিবৃতি। মাননীয় স্পিকার স্যার, ওনার যেটা বিষয় এই বিষয়টার উপরে আরো একটা শর্ট ডিসকাশন এসেছে মাননীয় সুদীপ রায় বর্মন উনি রেখেছেন। আজকেই এক সেম বিষয় যেহেতু পরবর্তীতে ডিসকাশন। স্যার আমার এটা ছিল স্যার, আপনি স্যার একটা রিটেন স্টেটমেন্ট দিক না সার্কুলেট হোক, এটা ঠিক আছে, আলোচনা হবে না, স্টেটমেন্ট হোক। আমার রেফারেন্সের বিষয়বস্তুটা আপনার টাইম চলে গেছে। না এক পিরিয়ডের মতো আসলেই চলে স্যার। স্যার এটা পিরিয়ডের মতো আসলে রেফারেন্স পিরিয়ডের মতো আসলেই চলে স্যার। না না we are moving according to business. না স্যার, না সুদীপ স্যার রেফারেন্স পিরিয়ডের মতো আসলেই চলে স্যার। পার্লামেন্ট আমরা রিগার্ডিং দ্য প্রোগ্রেস অফ TRESP আপনারা দুজনের মধ্যে কার কথা শুনবো? ট্রাইবাল ডমিনেটেড ব্লকস অফ ত্রিপুরা। আমার বিষয়বস্তুটা হচ্ছে রিগার্ডিং দ্য প্রোগ্রেস অফ TRESP। না অ্যাকসেপ্টেড না এখন পর্যন্ত। আপনি ছিলেন না, স্যার প্লিজ স্যার, দেয়ার আর মেনি প্রেসিডেন্টস। যখন আপনি অ্যাকসেপ্ট করেছেন, আর যখন কমান্ডো দেবনাথ ছিলেন উনি অ্যাকসেপ্ট করেছেন। আপনি যখন এখানে ছিলেন তখন আপনাগুলো অ্যাকসেপ্ট করেছে। আমরা এরকম ওয়ার্কআউটের সময় এরকম আস্তে আস্তে নিজে দিয়ে গেছে। আমি তো রেফারেন্স পিরিয়ডের মধ্যেই এসে পড়েছি। ঠিক আছে, ওকে ওকে সেটা প্লিজ। আমি কার কথা শুনবো? আপনার না গোপাল বাবু? কলিং বন্ধ ঠিক আছে, আর দেবে আপনারটা দেবে। ওকে সুদীপ বাবু অ্যাকসেপ্টেড। আমার বিষয়বস্তুটা হচ্ছে এটা আপনার বিষয়টা আবার প্লিজ রিপিট। রিগার্ডিং দ্য প্রসেস হয়ে না তো? রিগার্ডিং দ্য প্রোগ্রেস অফ TRESP in 23 tribal dominated blocks of Tripura. আপনারা সুদীপ বাবু ওই চলে যান, মানে কার সঙ্গে যান কার সঙ্গে আসেন, ওনারা সময় মতো চলে এসছে, ওনারা গেছেন এই দরজা দিয়ে, আপনারা গেছেন ওই দরজা। ওনারা সময় চলে এসছে, আপনি পারবেন না। আমি উপজাতি কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই বিষয়ে বিবৃতি প্রদানের আহ্বান করছি। যদি তিনি আজ বিবৃতি অপারগম তাহলে পরে তাদের জানাবেন।
মাননীয় স্পিকার স্যার, আগামী 6 তারিখ এটার উত্তর দেব। ঠিক আছে, ঠিক আছে। দেওয়া হয়েছে। আমি এসিউর করছি স্যার আপনার কোনো ক্লারিফিকেশন চাইব না। মিনিস্টার যেহেতু ওই পত্রিকা অনুসারে দেওয়া হয়েছে, সেই পত্রিকাতে অনেক বক্তব্য সেখানে আছে। ডেফিনেটলি অনারেবল মিনিস্টার তার রিপ্লাই দেবেন। তিনি শুধু রিপ্লাইটা লেখ অনুসারে, আমরা কোনো কোয়েশ্চেন তুলব না। ঠিক আছে, আমি কোনটা আপনি কোনটা বলছেন? এই যে নির্মল বাবুর যে নির্মল বাবু তো কালকে হয়েছে দৈনিক সমাজ পত্রিকা প্রধান পাতা, এই যে অতল অন্ধকার ডুবে যাচ্ছে বেকার ভবিষ্যৎ, এটাই তো এটা আলোচনা করবে। ঠিক আছে, একটু কালকে সেটা আমি দিয়ে দেবো, প্লে করে দেবো। ঠিক আছে, বললো বলুন। আপনার রেফারেন্স নেই তো? না না, 3টা রেফারেন্স দিয়েছি। শুনুন, একটা দিয়েছি আপনার দলকে সুদীপ বাবুকে, একটা দিয়েছি। আরে দল টল না, আমি দিয়েছি। আমারটা কি আছে না নেই? 4টা হবে না। আপনি দল কি? 4টা হবে না। এখানে লেখা আছে কোন দল? না না, পার্টি পার্টি। আমি যেটা বলছিলাম পার্টিও লেখা নেই। না, শুনুন, এটা এই হাউসের ফার্স্ট ইনস্ট্যান্স। সুদীপ বাবু রত্ন বলতে পারবেন, জিততে বলতে পারবেন। এক সেশনে উনি তো আপনার এক সেশনে 5টা উনি আপনার সিডিএস কলিগ, উনি বলতে পারবেন। এক সেশনে 5টা শর্ট ডিউরেশন এই হাউস অ্যালাউ করেছে। এক সেশনে 5টা শর্ট ডিউরেশন। এটা আবার অ্যাডপ্ট করুন। না না, এটা আপনিও আছেন। হ্যাঁ কি? না এটা কেমন আনা যায় নাকি? অ্যাডপ্ট করুন। না না, 5টা হলে এখন 5টা করুন। আরে ইয়েটা আপনারটা শর্ট ডিউরেশন। হ্যালো সদস্য, আপনারটা পাবলিক ইন্টারেস্টেড নয়। আমি বলছি পড়ে শুনে দিয়ে ওনাকে এই পাবলিক ইন্টারেস্ট কিনা ওনারটা। নো 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 নো, এটা বুঝুন না কেন? এটা পরে যাচাই করে দিয়েছি তো। প্লিজ প্লিজ গোপাল বাবু। আচ্ছা বুঝছি, হ্যাঁ ঠিক আছে, বসুন না। স্যার আমি একটা কথা বলি, আপনি পেয়েছেন কিনা আগে বলুন। আরে উনি বলছেন পাবলিক ইন্টারেস্ট, উনি কি করে জানেন আমি দিয়েছি আপনাকে? না না, হি ইজ আরে পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার। আই কনসাল্টেড উইথ হিম। হ্যাঁ, আই কনসাল্টেড উইথ হিম। তো আপনি বলছেন না, উনি বলছেন স্যার স্যার ওনাদের বেঞ্চে যদি হয়, আপনার দরকার আছে একটু যদি থাকে রেকর্ডে শুনিয়ে দিন দুইজনেরটা কোনটা ইম্পর্টেন্ট, হাউস ঠিক করবে। শুনিয়ে দিন তো, একটু লজ্জা পায় কিনা। না না, এই বয়সে লজ্জা আপনার নেই, আমাদের আছে। এই বয়সে লজ্জা প্লিজ প্লিজ একেবারে কি এখন দৃষ্টি আকর্ষণ নোটিশ। আমি মাননীয় সদস্যের নিকট থেকে 3টি দৃষ্টি আকর্ষণ নোটিশ পেয়েছি। নোটিশগুলি গুরুত্ব উদ্যাপন করে উত্থাপন সম্পর্কে দিয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী পাঠানুল জামাতিয়া। নোটিশটি বিষয়বস্তু হল 28শে মার্চ 2000 তারিখ রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তির বলে 9টি দপ্তর জেলা স্তরে TTAADCর হাতে হস্তান্তর করার জন্য রাজ্য সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে উনার আনিত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি সভায় উত্থাপনের সম্পর্কে দিয়েছি। এখন আমি উপজাতি কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণীয় নোটিশের বিবৃতি প্রদানের অনুরোধ করছি। যদি তিনি আর দিতে অপারগ হন, তাহলে তিনি আমার পরবর্তী একটি তারিখ জানাবেন, তিনি বেশি বিবৃতি দিতে পারবেন। মাননীয় স্পিকার স্যার, আগামী 6 তারিখ এটার উত্তরটা দেওয়া হবে। দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল কুমারঘাট বিধানসভা কেন্দ্রের জনস্বার্থে রাত্রিকালীন বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে বিদ্যুৎ দপ্তরের রাত্রিকালীন পরিষেবা চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশ সভায় উত্থাপন সম্পর্কে দিয়েছি। এখন আমি বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণীয় নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতিতে অপারগ হন, তাহলে তিনি আমার পরবর্তী তারিখ যাবেন, তিনি বিষয়ে বিবৃতি দিতে পারবেন। আগামীকাল স্যার এটা রিপ্লাই দিন। তৃতীয় নোটিশটি যুগ্মভাবে দিয়েছেন শ্রী ইসলামউদ্দিন এবং শ্রী রামু দাস মহোদয়রা। নোটিশটির বিষয়বস্তু হল একটি সন্দেহমূলক ঘটনাকে কেন্দ্র করে গত 25শে আগস্ট রাতে জিরানিয়া মহকুমার কৈত্রাবাড়ি গ্রামে নিরীহ গ্রামবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও হামলা সংঘটিত করা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশ সহ উত্থাপন সম্পর্কে দিয়েছি।
একাডেমিক স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণের নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি অপারগ হন তাহলে তিনি পরবর্তী তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। আগামী দিন তো আগামী দিন একটা মিনিট স্যার, একটু আগে আপনি বলেছেন যে রেফারেন্স এগুলো সম্পর্কে আমি ওনার সাথে কনসাল্ট করে শেষ করি না ওনার সাথে কনসাল্ট করি তো আমি করি, উনি জানবেন না কেন? না 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 না, আপনি বলছেন আমি ওনাকে কনসাল্ট করেই তো করি, উনি জানবেন না কেন? স্যার, আমরা সবাই কোনো একটা দল থেকে নির্বাচিত হয়ে আসি এবং দল থেকেই ওদিকেও বসি এদিকেও বসি। আপনিও দল থেকে এসেছেন, ওখানে বসেন। এই পথ যাওয়ার পর বা থাকলেও দল তো থাকবে, কিন্তু ওই চেয়ারটা নিরপেক্ষ। এখানে আপনার কাছে আমরা ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ সবাই সমান। আপনি কথাটা বললেন, এটা কিন্তু রেকর্ড হয়ে গেল। দিস উইল আন্ডারমাইন ইউর চেয়ার। স্যার স্যার আমার কথা শেষ করতে দিন স্যার। আমি বলবো এটা মানুষ থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য, এক্সপান্স বলবো না, ডিলিট করার জন্য, এটা না যায়। দ্যাট উইল আন্ডারমাইন ইউর চেয়ার ফর দ্য অনার অফ দিস হাউস। আপনার শেষ হয়েছে, এবার উত্তর চাই তো আপনার। আমি কি বলেছি, আমি মানুষের কনসাল্ট করি। কনসাল্ট কি আগে করি না পরে করি না রাত্রে করি দিনে করি, যে কোনো সময় করতে পারি। আর কনসাল্ট করা যায় না, কনসাল্ট করা যায় না। এটা ঘটনা ঘটার পরে তো আজকে শেষ, অ্যাসেম্বলি শেষ। দেখুন, এই যে আপনি বলছেন কনসাল্ট, এটা কনসাল্টে যে কত উপকার হয় আপনারা জানেন। আজকে যে হাউস বাড়ানোর কথা, আমি বলছি যে এরকম প্রশ্ন উঠতে পারে, ট্রেজারি বলতে পারে, অপোজিশন বলতে পারে। এরা যদি এগ্রি করেন আপনার প্রভিশনে পারেন। ডিসকাস করছে যে কি রং আমি জানি না। এক, আপনার রেকর্ড দেখুন, ত্রিপুরা রাজ্যের শুরু থেকে বিধানসভা অধিবেশন যতদিন হয়েছে, একটা সেশনে 4টা শর্ট ডিভিশন, কোন সেশনে পাবে না। সো ডেমোক্রেসি। আচ্ছা বলুন, তাকে দাঁড়িয়ে বলুন আমাকে। এবং আমার তো মনে হয় এই যে কোশ্চেন, ইভেন ফ্রম দি ভেরি বিগিনিং আধা ঘন্টা বাড়িয়ে দেওয়া না, ডিসকাস whether it is better or not, it is this thing. আমি কেন বলছি, আমি বলছি যে অ্যালাউ যে করেন আপনারা, বলে যে পাবলিক ইন্টারেস্ট দেখে কোনো দল আমরা ভাগ করি, ঠিক এমনি যে বলছেন রাখেন। আমি হোয়াটসঅ্যাপ দিইনি আপনাকে হোয়াটসঅ্যাপ দিয়েছি, সুদীপ বাবুকে হোয়াটসঅ্যাপ দিয়েছি, কল্যাণী রায়কে হোয়াটসঅ্যাপ দিয়েছি, একটা রিলেশন মেনটেন করার জন্য, যাতে আইনসিও পায়, তীব্রামতাও পায় এবং ট্রেজারি বেঞ্চ। আমাদের সংখ্যা কত নিয়মিত, এই সংখ্যা দেখলে তো আপনাদের আসতেই পারে না। বলছি তিনটা করুন, জিজ্ঞাসা করুন। এগুলি তো ডিসকাশন অত্যন্ত প্রয়োজন। কে করে না, কোনো পার্লামেন্টে কি রেকর্ড না, এটা এসব দিয়ে চলে না। এটা এই হাউসটা দেখুন আপনি কিভাবে সুন্দর করে আমরা মাননীয় পরিষদীয় মন্ত্রী বিষয়টা কোথেকে আসছে আপনি বলে দিচ্ছেন। দিস ইজ নট, না বলে দিচ্ছেন না, না আপনি বলছেন ওনাকে আপনার বিষয়টা পাবলিক ইন্টারেস্টের বিষয় না। ইয়েস, হাউ ইউ হ্যাভ কাম টু এটা জানলাম কিভাবে? শুনুন, শেষ করি না প্লিজ, আমার শেষ করতে দিন না। এটা যখন এগুলি এসছে, আধা সেকেন্ড লাগবে, পাবলিক ইন্টারেস্ট বেশি নেই। আপনি বলছেন, আপনি কি করে জানেন? উনি বলছেন আপনার সাথে কনসাল্ট না পরে হয়েছে। কোনগুলি এলাও করেছে? কি হলো? কোনগুলি এলাও করেছে? উনি কি আমার কথা এলাও করবে? আমি তো আমার কথা এলাও করবে না, এলাও করবে পাবলিক ইন্টারেস্ট দেখে। স্যার, আপনি ওনাদের ডেকে দেখিয়ে দিন গোপাল বাবু কি এনেছে। আরে কি মুশকিল, কনসাল্ট করলে অপরাধ কোথায়? কনসাল্ট করলে এটা থাকা মানে হলো এই হাউসকে প্লিজ মাননীয় স্পিকারের চেয়ারকে খাটো করা। না খাটো হয় না, উচিত না। এটা আপনার দৃষ্টিতে কনসাল্ট করলে অপরাধ কোথায়? এটা তো গণতান্ত্রিক সিস্টেম। আজকে আপনি ফোন করলেন, না না আজকে 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 খাটো করে করবে স্পিকার, একটা ওয়ার্ড এবং
স্পিকারের ক্ষমতা বলে আজকে আধা ঘন্টা বাড়িয়েছে, ওনাকে কোনো মতে খাটো করা যায় না। আরে আপনি আজকে ফোন করলেন, একটু আগে যে সুদীপ বাবুটা অ্যাকসেপ্ট করলো, বলুন রিজেক্ট করার পর কিভাবে অ্যাকসেপ্ট করে? 3-4 মিনিট পরে সব প্রতিপক্ষ অ্যাকসেপ্ট করেছি। আপনি ফোন করলেন, একটা ওয়ার্ড ভুল হয়েছে সেন্টেন্সের মধ্যে, ইমিডিয়েট চেঞ্জ করুন, এটা করে দেন না পেলেন। জাস্ট মিনিট, না টাইম 1 সেকেন্ড। এটা তো গণতান্ত্রিক সিস্টেমে আলোচনা করে যদি কিছু করা যায়, ডিফারেন্স কি? আপনাদের মধ্যে ডিক্টেটর না তো, ডিক্টেটর যেটা কইছি যে ফাইনাল এরকম না। উই আর নট ডিক্টেটর, উই আর ডেমোক্রেটিক। টাইমটা যেতে পাবো মাননীয় বিরোধী দল নেতা বলুন, একটা বেজেছে, টাইম মাননীয় সদস্যরা সবার কার্যসূচি দৃষ্টি আকর্ষণ একটা আলোচনা করব। আলোচনা হবে কি? হ্যাঁ, তারপরে একজন করে দিন। কোনটা শেষ করবো বলছেন? এই যে নোটিশ দৃষ্টি আকর্ষণে যা ওই যে একটা আলোচনা করবেন কি এখন? বিষয়বস্তু সুশান্তদের নোটিশের বিষয়বস্তু লাঞ্চের পরে। ওকে, না গোপাল না, সরি গোপাল বাবু, আমার দেখেন আমার পুরো চেয়ারের মধ্যে হয়ে গেছে। না এটা কি করবো বলে না, ডাক্তার অভ্যাস, কি করবো, বেরিয়ে গেছে। এই সভা দেবো আপনাকে দেবো, আপনার তো এসছে তো শর্ট ডিউরেশন, আপনি বলবেন তো? এবার হাউসে একজন করে এই সভা বেলা 2:05 পর্যন্ত মুলতবি রইল, অর্থাৎ 2টা 5 মিনিট পর্যন্ত।